এটা আসলে সেগুলো অত্যন্ত ছোট। হ্যাঁ, ওখানে আমরা প্রথম সেট থেকে কিংবা এর আগের সেট থেকে একাধিক প্রশ্ন করে থাকি। ঠিক আছে, এটা তোমাদের জন্য বেনিফিট হবে, পাওয়ারফুলটা এবং স্টেবিলিটি যেটা। আর যেহেতু অফলাইনে হচ্ছে না, কাজে এত টেনশন খুব একটা থাকার কথা না। তুমি চাইলে বেশি স্যার ঘুরাইয়েন না স্যার, সেট টেট একটু কম করেন। কেন মিড টার্ম জি স্যার, মিড টার্মে তো স্যার পুরো গেল স্যার। কেন কেন কোথায় ঘুরারিটা কোথায় হয়েছে বলো তুমি? না স্যার, মানে অ্যানসার করা যায়নি স্যার। টাইমটা স্যার যে ম্যাথ গুলো দিবেন ওই ম্যাথ গুলো স্যার টাইমের ভিতরে করা যায় মতো, এটাই স্যার চাওয়া। তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা দয়া করে একটু প্র্যাকটিস করো। তোমরা তো দেখছো সেট হচ্ছে ডাজন ফ্যাক্ট, শুধু স্যার ম্যাথ গুলো স্যার টাইমের মধ্যে পারি মতো ওইটাই দিলে স্যার এনাফ। আচ্ছা, তাহলে মানে কথা হচ্ছে যে কোনো কারণে ভুল যদি হয়ে যায় সেটাকে রিকভার করা যায় না, এই তো? স্যার করার টাইমে স্যার ভুল চেক করা রিকভার তো অনেক দূর। এটাই তো বলতেছি, মানে তুমি যে এটা কেটে যে আরেকটা অঙ্ক করবা, কেটে যে আরেকটা অঙ্ক করবা, সেই সময়টা পাও না। ঠিক আছে, ইনশাআল্লাহ। তবে স্যার আইডিটাকে তো স্যার কারণে স্যার না, বুঝছি তো। এটা এমন না যে কারোটা যে কপি করে দিবা বা নিজের তো কপি করবে, এটা অসম্ভব না, আইডির সাথে রিলেটেড। আচ্ছা, একটা ব্যাপার একটু বলে রাখি, তোমরা যদি কোনো কারো প্রশ্ন লেন্থি হয়ে যায় এবং শুরুতেই না, দুজন ক্যাপ্টেন একটু কথা বলবা। হ্যাঁ, কথা বলে আমাকে নক দিবা, একজন না দুজনেই। তাহলে আমি অবশ্যই কেন কনসিডার করবো না যদি আসলেই অঙ্কটা লেন্থি হয়ে যায়। তোমরা গতবারই কাজ করো না, একটা সেকশন বলছে আরেকটা সেকশন বলে নাই। তখন স্যার কি করবেন স্যার? ওই অঙ্কটা স্যার লেন্থি হয়ে গেলে ওটা করারই বা কি থাকে স্যার? আপনি তো অলরেডি কোশ্চেন সাবমিটই করে দিয়েছেন। হ্যাঁ, না, এটা হচ্ছে টাইম বাড়ায় দিতাম, সময়টা ধরো আরো 10 মিনিট, হ্যাঁ সবার জন্য 10 মিনিট বাড়ায় দিতাম বা 15 মিনিট। আমার হাতে তো কিছু সময় থাকবে। হ্যাঁ, অনলাইনের ক্ষেত্রে প্লাস মাইনাস সেকেন্ড পার্টে। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে সুইং কোয়েশ্চেন থেকে আমরা এইচ কনস্ট্যান্ট এবং এম কনস্ট্যান্ট এই দুটার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি এবং বলেছি যে এইচ কনস্ট্যান্ট মোর রেশনাল। হ্যাঁ, কারণ এই ভ্যালুটা তোমার অল্টারনেটিভ সাইজের সাথে পরিবর্তন হয় না, ফিক্স থাকে। হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট অল্টারনেটিভের জন্য। এর জন্য ম্যানুফ্যাকচারার মূলত এইচ কনস্ট্যান্টকেই কনসিডার করতে হয় এবং এটা দিয়ে আমরা বুঝি যে একটা we can comprehend the size or the total apparent power or the energy released from a certain or specified অল্টারনেটিভ থেকে কি পরিমাণ পাওয়ার পাবো সেটা আমরা এইচ কনস্ট্যান্ট থেকে জেনে থাকি। মানে এটাকে যদি আমি অ্যানালজিক্যালি বলি, তোমার বাসায় যখন তুমি কোনো পাম্প বা আনতে যাও, নষ্ট হয়ে গেলে বলে যে কয় ঘোড়া, তাই না? দেখবা যে এই যারা এই পাম্প রিলেটেড কাজ করে মোটর, হ্যাঁ, তারা বলে ঘোড়া দিয়ে বোঝায়, কিংবা গাড়ির ক্ষেত্রে এটা হয়ে থাকে যে কয় ঘোড়া, মানে হর্স পাওয়ার 746 ওয়াটের সাথে তার তুলনা। এরকম একটা, হ্যাঁ, যারা ম্যানুফ্যাকচারার বা ইঞ্জিনিয়ার তারা এইচ বা এম কনস্ট্যান্ট দিয়ে মূলত এগুলোকে চিনে থাকে। এইচ কনস্ট্যান্ট আমরা বলেছি যে তার অ্যাপারেন্ট পাওয়ার, পার অ্যাপারেন্ট পাওয়ারে কি পরিমাণ এনার্জি সে রিলিজ করতে পারে। আমরা অ্যাপারেন্ট পাওয়ার থেকে আসলে জানি যে এটা সাইজ কতটুকু আমরা বুঝতে পারি, কিন্তু আসলে রেটেড ভ্যালুতে সে কিন্তু দেয় না। তার মধ্যে আবার পারফেক্টর একটা ব্যাপার আছে। পারফেক্টর 1 হলে ওই অ্যাপারেন্ট পাওয়ারই হচ্ছে কিন্তু তার ওয়াটেজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু রিয়েলি আমরা এটাকে দেখতে পাই যে আসলে ব্যাপারটা হচ্ছে যে এই দেখা যায় পারফেক্ট 8.85 বা 9 এর কাছাকাছি থাকে, তখন আসলে কম হয়ে যাবে, তাই না? তো এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু এটা এনার্জি আসলে টোটাল অ্যামাউন্ট অফ দ্য এনার্জি রিলিজ বাই দ্য অল্টারনেটর। হ্যাঁ, পাওয়ার কিন্তু টাইমের সাথে রিলেটেড। এখন একটা অল্টারনেটর রেট তো এনার্জিতে করাই থাকতে পারে, যেমন তোমার বাসা সবগুলো কিন্তু তুমি জানো এনার্জি কতটুকু, কিন্তু এনার্জিতে যদি বিল দিতা তাহলে 24/7 আমাদের বিল দিতে হতো 30 মাস, হ্যাঁ 365 দিন, তাহলে কত পরিমাণ বিল দিতে হতো। কিন্তু আমরা কিন্তু তাই না, আমরা পাওয়ার উপর, কারণ পাওয়ার ইকুয়াল টু কি, পি মানে কি, হ্যাঁ, W/PT, তাই না? সো এনার্জি কনজাম্পশন হবে টাইম যতটুকু, পাওয়ার রেটেড যাই থাকতো কেন, টাইম যতটুকু ইউজ করবে ততটুকু, যে টি দিয়ে গুণ। সো টি 0 হলে ওই পুরো এনার্জি 0 হয়ে যায়। তো এটা হচ্ছে এই যে একটা মেশিনের পার যে সাইজ আছে তার অনুসারে কি পরিমাণ এনার্জি সে রিলিজ দিচ্ছে, সেটাই আমরা গত ক্লাসে বলেছি। সেই সাথে আমরা দেখেছি যে সাইজের সাথে সাথে এই এম এর যে বা এইচ কনস্ট্যান্টের ভ্যারিটা কিভাবে করে আমরা দেখেছি। যে সকল অল্টারনেটিভ খুব জোরে ঘুরে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে 4 থেকে 10 পর্যন্ত হতে পারে। যেমন আর সেলিয়ান পোল যেগুলা দেখবা যে রোটর গুলা, হ্যাঁ, হর্ন টাইপের, মানে যেখানে পেঁচানো যায়, ওগুলো আবার বাতাস আটকাতে পারে, বাতাস ধরতে পারে, সোজা ফ্রিকশন হবে, এজন্য কিন্তু খুব বেশি জোরে ঘুরে না। দেখবা যে সেলিয়ান পোল টাইপ অল্টারনেটর গুলা, টার্বো গুলা বেশি ঘুরে, এগুলো হচ্ছে নন সেলিয়ান পোল। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে আরো ডিটেইলস করলে বুঝতে পারবো, এগুলো বিভিন্ন রেঞ্জ অফ ভ্যালু দেওয়া ছিল। তো এখানে একটা আমরা অঙ্ক মূলত করে থাকি যে মাল্টিপল সিস্টেম যদি থাকে, আমরা তো একটা মাত্র অল্টারনেটর, আর আমাদের পুরো পাওয়ার সিস্টেম কিন্তু খুবই কমপ্লেক্স, এখানে একটা অল্টারনেটর না, রেদার দেন হ্যাঁ মাল্টিপল অফ অল্টারনেটর প্যারালাল অপারেশনে থাকে। যদি আমরা 2টা 3টা বা n সংখ্যক অল্টারনেটর যার অ্যাপারেন্ট পাওয়ার n পর্যন্ত হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল এনার্জি রিলিজ হবে পাওয়ার থেকে, ওটা থেকে আমরা যে W সবগুলো যোগ করতে, তাই না?
তাহলে সেক্ষেত্রে এস এইচ করেসপন্ডিং যদি উভয় পক্ষে এইচ দিয়ে গুণ করি, ফাইনালি আমরা এখান থেকে অ্যাপারেন্ট পাওয়ারটা নিয়ে আসতে পারি। তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা বেশি ছোট্ট একটা অঙ্ক আছে। এগুলো পারবে, এগুলো বলার দরকার নেই, তুমি জাস্ট এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার প্রত্যেকটার জন্য ইকুয়েশন 1 2 3 দিয়ে লিখলেই তুমি পেয়ে যাবে। তো দুইটা অল্টারনেটিভ যদি প্যারালাল থাকে তার কম্বাইন্ড এম এর ভ্যালু কি হবে দেখো, প্যারালাল থাকলে যা হয় আর কি, দুইটা রেজিস্টার, হ্যাঁ, m1 বাই m2 প্লাস ওইরকম টাইপের একটা রিলেশন হবে আর কি। তো মাল্টি মেশিন সিস্টেমের জন্য আমরা জানি যত মেশিন হোক সব মেশিনের জন্য কিন্তু এটা ফিক্স, তাই না, সুইং ইকুয়েশনটা। তো সেখান থেকে নানা হিসেব নিকেশ দেওয়া আছে। তো ছোট্ট একটা অঙ্ক, হয়তো বা থাকতে পারে নাও থাকতে পারে, বাট বোঝার জন্য আমরা যথেষ্ট। এই 2 পোল 50 হার্টজ 60 এমভিএ টার্বো জেনারেটর, ওই যে একটু আগে বললাম টার্বো, টার্বো মানে মনে করবো খুব জোরে করে এটা, হ্যাঁ, বলা হচ্ছে যে পোল কিন্তু মাত্র 2টা, তাহলে অবশ্যই 2 পোলের হলে পোল কমে গেলে কিন্তু স্পিড কমে যায়, হ্যাঁ, খেয়াল করে দেখো, তাহলে অবশ্যই এটাকে জোরে ঘুরাইতে হবে, হ্যাঁ, নাহলে এফটা ফিক্স থাকবে না, হ্যাঁ, এখান থেকে আমরা বলতে পারি পোল কম, তার মানে 1500 আরপিএম রাখতে হলে এফ এর 50 হার্টজ রাখতে হলে স্পিড বাড়াইতে হবে, এটা বোঝা যায়। তো টার্বো অল্টারনেটরের ক্ষেত্রে পোল কম হয়, এগুলো সাইজে ছোট হয় কারণ পোল তো কম, তাই না। যাই হোক, যারা ফিজিক্যালি কথাগুলো বুঝো তাদের জন্য সহজ, প্র্যাকটিক্যাল লেভেল হ্যাজ এ মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে এইচ, হ্যাঁ, এম এর ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেট এম জি ইত্যাদি ইত্যাদি, ভেরি সিম্পল, সূত্রতে বসালে এই যে অনেক জোরে করে দেখছো 3000 আরপিএম এ, হ্যাঁ হ্যাঁ অনেক। আমরা নরমালি আমরা জানি 4 পোলের ক্ষেত্রে ল্যাবে দেখেছি 1500 আরপিএম, হ্যাঁ, কত জোরে করে, আর এটা হচ্ছে টার্বো, তাহলে কত দ্রুত ঘুরতে পারে চিন্তা করো, ডাবল স্পিড। তো এই ভ্যালু গুলা যা বসালে পেয়ে যাবা। এবার আসো আরেকটা অঙ্ক করি, এটা আরো, এটা তো সিম্পল ছিল, বলা হচ্ছে এই 500 MB সিকোয়েন্স মেশিন হ্যাজ H1, হ্যাঁ, আবার আরেকটা মেশিন আছে H2, দুইটার ভ্যালু, দ্য টু মেশিন অপারেট ইন প্যারালাল, যদি প্যারালাল অপারেশন অবশ্যই অল্টারনেটিভ অপারেট করবে, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট H? তো একটু আগে বললাম না, প্যারালাল করলে যে ইকুয়েশন হচ্ছে এইটা, তো S1 H1, কাজে এগুলো গুণ করে ফেললে, আর দুটা যদি ইকুইভ্যালেন্টলি করি তাহলে যা আছে এমবি তে ভাগ দিলে যেটা হবে সেটা। এটা সিম্পল একটা অঙ্ক, এটা কিছুই না, শুধু শুধু একটু টাইম নষ্ট করলাম আর কি, অনেকের ক্ষেত্রে এটা ট্যাক্স দিলে হতো। এবার আসা যায় ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন, এটাই মূলত আজকে, এটার বেসিসে বেশ কয়েকটা অঙ্ক আছে, সেখান থেকে আমরা মাল্টিপল অল্টারনেটর যদি অপারেট করে সেটা কিভাবে আমরা ইকুয়াল এরিয়া দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি স্টেবিলিটি অ্যানালাইসিস। এবার আসা যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, আমরা নাম থেকে কিন্তু অনেক কিছু এজিউম করতে পারি, তাই না। দেখো ইকুয়াল এরিয়া, ইকুয়াল মানে সমান, এরিয়া মানে ক্ষেত্রফল, কাজেই এই ক্রাইটেরিয়াটা সমান ক্ষেত্রফলের ক্রাইটেরিয়াটা কিসের ক্ষেত্রে স্টেবিলিটি, আমরা সিকোয়েন্স মেশিনের স্টেবিলিটি অ্যানালাইজ করবো সিকোয়েন্স জেনারেটরে। ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া মে বি ইউজড টু অ্যাসেস দ্য ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, এটাও কিন্তু সুইং ইকুয়েশন যেমন ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, এটাও কিন্তু ট্রানজিয়েন্ট স্টেবিলিটির জন্য। ট্রানজিয়েন্ট স্টেবিলিটি কোনটা, বড় ধরনের যদি মেল ফাংশনিং হয় বা ডিস্টারবেন্স হয় কোন একটা বিশাল কমপ্লেক্স পাওয়ার সিস্টেমে, যেখানে সিকোয়েন্স জেনারেটরগুলো অপারেট করে, স্টেবিলিটি অফ টু মেশিন সিস্টেম অর one machine can find the path without actually solving the swing equation. তাহলে ইকুয়ালিটি ক্রাইটেরিয়া মেবি, তবে মাথায় রাখতে হবে এটা দিয়ে আমরা কিন্তু মাল্টিপল অনেকগুলো জেনারেটর করতে পারবো না এনআরআইসি, এটা সর্বোচ্চ 2টা মেশিন অর একটা সিঙ্গেল মেশিন ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করতে হবে, সেটা সাইজে বড় হতে পারে, হ্যাঁ, হয়তো এটা 1 মেগাওয়াট না হয় 100 মেগাওয়াট হতে পারে, দ্যাট ডিফারেন্ট। কিন্তু আমরা অনেক বই লিখেছে আমরা একটা মেশিনের ইকুয়ালিটি ক্রাইটেরিয়া দিয়ে তার স্টেবিলিটি অ্যানালাইজ করতে পারি, অনেকে বলছে না 2টা প্যারালাল অপারেশন করলেও আমরা করতে পারবো, নট মোর দেন 2, ঠিক আছে। কাজেই আমরা বলতে পারি এটা এক্সপেক্টেড 2 মেশিন পর্যন্ত আমরা ধরতে পারি মাল্টিপল হিসেবে, ঠিক আছে। তাহলে এইটা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আমরা কয়টা মেশিনের জন্য, 1 কিংবা 2 সর্বোচ্চ, ঠিক আছে। এবার আসা যাক, এবং করবো কোন প্রক্রিয়ায়, ইকুয়াল এরিয়া এর মাধ্যমে। আমার মনে হয় এই ছবিটা আমরা শুরুর দিকে পাওয়ার অ্যাঙ্গেল কাপ থেকে দেখেছিলাম কিনা মনে আছে? জি স্যার। এবং সেখান থেকে আমরা রিয়েল পাওয়ার ফ্লোটা কোন একটা ইভি বাই, মনে আছে ম্যাক্সিমাম কি এক্স ছিল না, হ্যাঁ, যে লাইন দিয়ে পাঠাবো তার রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, জেনারেটেড ভোল্টেজ ই, হ্যাঁ, আর এখানে ছিল আর ডেল, হ্যাঁ, এটা ছিল ম্যাক্সিমাম, আর এখানে ছিল সাইন ডেল, এই তার অ্যাঙ্গেলটা এই না ছিল। এবং সেখান থেকে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ডায়াগ্রাম যখন ড্র করতে গিয়েছি তখন আমরা কি পেয়েছি বলতো, এরকম একটা কার্ভ পেয়েছি কিনা সাইন, হ্যাঁ, এই স্যার 180 ডিগ্রি ইয়া পাইছি, এরপরে গেলে ওইটা স্যার মোটরের মতো আচরণ করে, হ্যাঁ, এটা মোটর, তখন এটা লোড হয়ে যাবে, তাই না। তার মানে এটা জেনারেট করবে কতক্ষণ পর্যন্ত বলতো স্যার? 90 তে হাইস্ট, হ্যাঁ 90 তে হাইস্ট, ম্যাক্সিমাম পাবো, আর 180 পর্যন্ত থাকতে হবে। সো ইকুয়ালিটি ক্রাইটেরিয়া যেটা আমরা অ্যানালাইসিস করব সেটা মূলত এই জেনারেটর যে পোর্শনটা, সেই পোর্শন নিয়ে মূলত আলোচনা করব, কথা মনে বুঝো নাই?
তাহলে জেনারেটর পোর্শন কোন পোর্শনটা? স্যার ওই পজিটিভ যে 0 থেকে 180। 180। এই যে দেখো, এই জন্য অনেক সময় আগে থেকে প্রশ্ন করে যে এখানে সাইনের হাফ কেন, বাকি অংশ কোথায় গেল, তাই না? তো বাকি অংশ হচ্ছে যে আসলে ওইটা তো মোটরিং অংশ 180 পরে, দেখো এই জন্য 0 থেকে এই অংশটুকুর মধ্যেই মূলত আমরা ইকুয়ালিটি ক্রাইটেরিয়াটা অ্যানালাইজ করবো। তো আলটিমেটলি পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ থেকেই মূলত এটা আমরা অ্যানালাইজ করতে পারবো। এই যে দেখো পি জেনারেটেড পাওয়ার ফ্রম এ সিনক্রোনাস জেনারেটর, যেটা পিই ম্যাক্স মানে ইভি বাই এক্স সাইন ডেল, তাই না? তো ম্যাক্সিমাম হচ্ছে এই পি ম্যাক্স মানে কত? এই পি ম্যাক্স মানে কত? স্যার ওই ইবি সাইন এক্স বাই সাইন 90 ডিগ্রি। হ্যাঁ, সাইন 90 মানে তো মানে ইভি বাই এক্স, এই তো। জি স্যার। আচ্ছা যাক, এটা তাহলে যারা বুঝতে পেরেছো বুঝে গেছো। এখন আমরা ব্যাখ্যা করবো যে আসলে পাওয়ার অ্যাঙ্গেল ক্রাফ কোন একটা অল্টারনেটরের ক্ষেত্রে মেকানিক্যাল পাওয়ার যদি অ্যাডাপ্টিভ বেড়ে যায়, হ্যাঁ, কি ধরনের বিহেভ করে এবং সেটা স্টেবল থাকে কিনা, কিংবা কমে যায়, ভাইস ভার্সা হতে পারে, তাই না? সেটা মূলত আমরা আজকে এই ইকুয়ালিটি ক্রাইটেরিয়া দেখবো। এবং এই যে হঠাৎ মেকানিক্যাল ইনপুট বেড়ে গেলে যে অ্যাক্সিলারেট হওয়ার রোটরটা তার রেফারেন্স অ্যাঙ্গেল সাপেক্ষে এবং পুনরায় স্টেবিলিটি মেইনটেইনের জন্য, হ্যাঁ, পুনরায় আবার আগের অবস্থায় ফিরে যে রিটার্ন হওয়ার যে প্রবণতা, এবং ইন দ্য মিন টাইম যে এরিয়ার যে চেঞ্জটা হয় কার্ভের, তোমরা জানো সাইনের নিচের আমরা যদি সাইনকে ইন্টিগ্রেশন করি যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, তাহলে কিন্তু এই কার্ভের নিচে যে এক্ষেত্রে সেটাই পাবো, তাই না? এটা তো জানো, কোন একটা সাইনকে ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে ওই সাইনের কার্ভের নিচে যে এরিয়াটুকু সেটা পেয়ে যাবো, তাই না? জি স্যার। এটা তো সেটা আমরা দেখবো যে এখানে যে এরিয়ার কতটুকু চেঞ্জ হয়, হ্যাঁ, এবং কতটুকু এরিয়া থাকলে এটাকে আমরা স্টেবল বলতে পারি। অবশ্যই আমরা অ্যাঙ্গেলের দিক থেকে আমরা বলতে পারি যে 180 ভিতরেই থাকলে এটা অবশ্যই স্টেবল থাকবে। চলো আমরা আলোচনা শুরু করে দিই। তাহলে শুরুর দিকে কিন্তু আমাদের দুইটা অ্যাক্সিস থাকবে অলরেডি, আমাদের কিন্তু এই দুইটা অ্যাক্সিস অলরেডি, যে একদিকে হচ্ছে ডেল ভার্সেস পি, হ্যাঁ, ওই যে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ থেকে। দ্য পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ ইজ শোন ইন ফিগার, হ্যাঁ, জেনারেটর অংশের জন্য। সাপোজ ইনিশিয়ালি দ্য মেকানিক্যাল ইম্প্যাক্ট, আমরা জানি যে আসলে অল্টারনেটর তো নিজে তো কোনো পাওয়ার তৈরি করে না, হ্যাঁ, ক্রিয়েট করে না। এটা শুধু অল্টারনেটর না, কেউই না। এই যে আজকে আমাদের শরীর গরম থাকে, আমরা বেঁচে থাকি, তাই না? আমরা শক্তি পাই, কথা বললে আমি কথা বলছি, এটা কিভাবে? আমরা আসলে এক এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করছি, আর কিছুই না। আমরা কি ওই যে এটা গ্লুকোজ থেকে হোক, হ্যাঁ, ফ্রুক্টোজ, যত ধরনের ভিটামিন, এখান থেকে আমরা, হ্যাঁ, কি এটিপি এটাকে কনভার্ট করে গ্লুকোজ থেকে অক্সিজেনের মাধ্যমে জারিত করে আমরা প্রয়োজনীয় এটিপি অর্জন করি, সেখান থেকে আমরা শক্তি পাই। দেখো এখানে কিন্তু আমরা ক্রিয়েট করছি না, আমরা জাস্ট কনভার্ট করছি, যে উদ্ভিদ, প্লান্ট থেকে ইত্যাদি, ফিশ যা আছে। একইভাবে দুনিয়ার সব এনার্জি তাই। তুমি যদি ইলেকট্রিক্যাল পাওয়ার দেয়, এর কিছু অংশ ওভেনে গরম হচ্ছে, কিছু অংশ আবার কুল করছে, তাই না, সিস্টেমের উপরে কাজ করে, কিছু ফ্রিজারে কাজ করছে। তার মানে এক রূপ থেকে অন্য রূপ, কিছু আলো পাচ্ছ, কিছু হিট পাচ্ছ অন্য রূপে, কোথাও আবার মেকানিক্যাল রোটেশন মানে বাতাস পাচ্ছ, হ্যাঁ, ক্রিয়েট কিন্তু হচ্ছে না। তো এটাও এখানেও, যে এখানে যে আউটপুট আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার পাচ্ছি, এর মেইন কিছু যে বলে না এফ মানে মেকানিক্যাল রোটেশন, তাই না? ওইটাই তো শুরু, এই যে আমরা বলি না প্রাইম মুভার কি দেওয়া, আসলে মেকানিক্যাল রোটেশনটাই কিন্তু দেওয়া হয়, যেটা ইলেকট্রিক্যালি কনভার্ট হবে। তো বলা হচ্ছে সাপোজ দ্যাট ইনিশিয়ালি দ্য মেকানিক্যাল ইনপুট ইজ পিএস নট, হ্যাঁ, যেহেতু আমরা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ তার এই হাফটা আমরা ড্র করে ফেলি, তাই না? এটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল এই অংশটুকু, সরি আমার আঁকা হচ্ছে না, আচ্ছা ধরে না এটা আর কি, এই সাইনের যে অংশটা এটাই, ঠিক আছে? তা শুরুর দিকেই এই যে যখন আমরা ইনিশিয়ালি কি করব, এই কোথায় গেল, যে ইনিশিয়ালি আয়মানকে ঘুরাবো স্যার। হ্যাঁ, প্রাইম মুভার ঘুরতেছে, কিন্তু ওই যে ঘোরার সময় ইনিশিয়াল পাওয়ার কি পিএস নট, মানে এই পরিমাণ মেকানিক্যাল ইনপুট, ধরো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেটা, সেখান থেকে সে মেকানিক্যাল ইনপুট দিচ্ছে প্রাইম মুভারের মাধ্যমে, ঠিক আছে? ইনপুটটা কি মেকানিক্যাল, ঠিক আছে? যেটা আমরা এই পয়েন্টের মাধ্যমে আমরা বলতে পারি, হ্যাঁ, পিএস নট এট ডেল করেসপন্ডিং। তাহলে অ্যাঙ্গেল কত হবে, যদি এই বরাবর আমরা একটা ড্র করি, তাহলে বুঝতে পারবো যে এটার অ্যাঙ্গেল কতটুকু, ঠিক আছে? ডেল নট, তোমরা ঠিক আছে? ইনিশিয়াল অ্যাঙ্গেলটা ডেল নট, যে অ্যাঙ্গেলে পাওয়ার ইনপুট কত মেকানিক্যাল পাওয়ার টারবাইন থেকে, হাইড্রো টারবাইন থেকে, উদাহরণস্বরূপ আমরা কাপ্তার কথা বলছি, পিএস নট, ঠিক আছে? যেটা আমরা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের এই পয়েন্ট থেকে আমরা পাই এ। এবার আসলে লেট দ্য মেকানিক্যাল ইনপুট পাওয়ার সাডেনলি ইনক্রিজ টু, এবার ধরো আমরা ইনলেটের যে পাওয়ারটা সেটাকে আমরা বাড়াই দিলাম হঠাৎ, হ্যাঁ, জাস্ট ইনলেটের বাল্বটাকে আরো বেশি ওয়াইড করে দিলাম, গেটটাকে খুলে দিলাম, তাহলে বেশি পানি ফ্লো হবে, তাই না? তাহলে এখান থেকে কোথায় চলে গেল, পিএসএন, এই ঠিক আছে কিনা? তাহলে এটাকে যদি আমরা এখানে বাড়াতে চাই, হ্যাঁ, তাহলে এর করেসপন্ডিং তুমি দেখো কোন কিছু ফাস্ট হয়ে গেলে রেফারেন্স অ্যাঙ্গেল কি অ্যাডভান্স হওয়ার চেষ্টা করবে না, যদি হঠাৎ বেড়ে গেছে, তাই না? জি স্যার।
জড়তার জন্য একটু হ্যাঁ তুমি এটা বুঝবা যখন উসাইন বোল্টের মতো একটা দৌড় মারবা, দেখবে তুমি জায়গায় গিয়ে দাঁড়াইতে পারো না। ওই জড়তা যেটা মোমেন্টামে তুমি কিন্তু ফার্স্ট হয়ে যাবে যদি মোমেন্টারিলি এই চেঞ্জটা হয়। তো এটাই আর কি যে PS1 উইথ দ্য সাডেন ইনক্রিজ অফ দ্য শ্যাফট পাওয়ার দেয়ার ইজ দিস মোমেন্টালি মোর শ্যাফট ইনপুট দেন ইলেকট্রিক্যাল আউটপুট। এখন ইলেকট্রিক্যাল তো কনভার্ট হওয়ার জন্য তোমাকে একটু সময় দিতে হবে, এবং সাডেনলি ইনপুটটা বেশি হওয়াতে আমরা তো আশা করি যে দেখো আমাদের যে পিএসএম মানে মেকানিক্যাল পাওয়ার সমান আমাদের পি ইলেকট্রিক্যাল পাওয়ার হবে, তাই না? এই দুটো সমান হবে, যে পরিমাণ মেকানিক্যালি এটা কনভার্ট হয়ে যাবে তাহলে আমরা পেয়ে যাব। যদি কিছু সিস্টেম লস থাকে বা ধরে নিলাম যে পি প্লাস যাই থাকুক ওয়ারিং টেরিং যে লস টস মিলে এটাই হওয়ার কথা, কিন্তু যদি কোনো কারণে এটা সমান না হয় আমরা বলেছি কোনো সমস্যা নেই, তখন রোটরটা অ্যাডভান্স হবে উইথ রেসপেক্ট টু যেহেতু 90 ডিগ্রিতে ঘুরছে তাই না, অ্যাঙ্গেল চেঞ্জ হবে। আর তখনই শুধু আমরা কি পাবো, অ্যাক্সিলারেটিং পাওয়ার পাবো না, মনে আছে? সমান হলে তো জিরো অ্যাক্সিলারেটিং পাওয়ার, আমরা সুইকেশনে দেখেছিলাম না ইলেকট্রিক। তাহলে আলটিমেটলি অ্যাক্সিলারেট হবে, রোটর অ্যাঙ্গেলটা অ্যাডভান্স হবে। কতটুকু অ্যাডভান্স হয়ে যাবে? এই যে ডেল হওয়ার কথা ছিল কিন্তু দৌড় দিয়েছে উসাইন বোল্টের মতো, ঠিক আছে? এখন দেখো যে এই বি পয়েন্টে থাকে কিনা, হঠাৎ তো এখানে বেড়েছে, এটা যদি বি পয়েন্টে রেস্ট করে রোটর অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল ডেল 1 পর্যন্ত দ্যাটস ওকে। কিন্তু আসলে দেখি যে হঠাৎ চেঞ্জের ফলে এই মোমেন্ট অফ ইনার্শিয়া বা বিশাল এক রোটর, এই রোটরের কারণে কি অবস্থা হয় সেটা আমরা দেখতে যাবো। চলো। With the sudden increase of the shaft power, there is a momentary more shaft input than the electrical output. যে কথা বললাম, যদি ইলেকট্রিক্যাল আউটপুটটা কম হয় কার চাইতে, মেকানিক্যাল পাওয়ার চাইতে, তাহলে এখানে একটা অ্যাক্সিলারেটিং পাওয়ার থাকবে, কারণ কি এটা বেশি, রাইট? তো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে 1 ওয়াট বা কিলোওয়াট বা মেগাওয়াট হোয়াটএভার এই পরিমাণ 1 যদি ধরি ইউনিট, তাহলে অতিরিক্ত পাওয়ার এটাকে অ্যাক্সিলারেট করার চেষ্টা করবে। এই যে কথাটা দ্য ইনক্রিজ পাওয়ার PS1 মানে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা কি করবে, অ্যাক্সিলারেট দ্য রোটরকে অ্যাক্সিলারেট করে দেবে, সো দ্যাট it is advanced with respect to the initial position with the result the load angle is increased. কাজে সে ইনিশিয়াল পজিশনের চেয়ে অ্যাডভান্স হওয়া শুরু করবে। আমরা দেখেছি যে PS1 করেসপন্ডেড টু ডেল 1, তাই না? এর পরবর্তী অ্যাঙ্গেলটা কত অ্যাডভান্স হয়ে ডেল 1 হচ্ছে। ওকে, এতটুকু ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই তাহলে ডেল 1 যেটা এখানে বলা আছে, আচ্ছা করেসপন্ডেড, তাহলে বুঝতেই পেরেছি যে রোটর তার অবস্থান থেকে কিছুটা অ্যাডভান্স হয়ে যাবে, তাই না? ওকে, সিন দ্য রোটর। এবার আসো, আরো কিছু কথা আছে, এটাকে আমরা একটু প্রুভ করে নিয়ে নিই। যা হয়েছে তোমার ডাবল দেখা যাচ্ছে, এটা যদি একবার বোঝা তাহলে আমরা অঙ্কের দিকে চলে যাবো আর কি। আচ্ছা স্যার, এবার আসা যাক, এটা তাকে তাহলে অতিরিক্ত পার্ট অ্যাক্সিলারেট করবে দ্য রোটর সো দ্যাট ইটস অ্যাডভান্স টু দ্য ইনিশিয়াল পজিশন, এবং সেটা এর ডেল 1 হবে, যেটা আমরা এখানে বারবার দেখাচ্ছিলাম, হ্যাঁ, PS1 এর রেসপেক্ট। ওকে, সিন্স দ্য রোটর ইজ ইন অ্যাক্সেলারেশন এন্ড রানিং স্লাইটলি অ্যাবভ দ্য সিঙ্গল স্পিড। এখন ওই যে বললাম হঠাৎ স্পিডটা বেড়ে গেছে, কে বাড়াইছে? এটা তো কার সাথে কানেক্টেড? এই ছেলেটা স্যার টারবাইন। হ্যাঁ, টারবাইন। সো টারবাইন যদি জোরে ঘুরে, এই যে দুইটাকে কাপল করে দিলাম, এটা যদি হয় টারবাইন, এটা হবে যদি জেনারেটর। সো এইটা আসলে জেনারেটর নিজের কোনো স্পিড নাই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ বিলংস টু দিস টারবাইন, ইজ এ ফাংশন অফ দ্য টারবাইন, তাই না? ফাংশন অফ টারবাইন, এই জেনারেটরের যে ফাংশনটা, হ্যাঁ, ওয়াই যদি জেনারেটর হয়, আচ্ছা জি দিয়ে দেই, এটা তো ফাংশন অফ দ্য টারবাইন, যেহেতু কাপল, তাই না? স্পিড বাড়লে বাড়বে, কমলে কমে যাবে কিছু ভাবে। কাজেই এখন কি করতে হবে আমাদের, যেহেতু এটা কাপল অবস্থা আছে, এটা এখন হঠাৎ তো জোরে ঘুরতেছে, তার মানে এটা যে রেফারেন্স অ্যাঙ্গেল থেকে বেশি হয়ে গেল। এখন একটা কথা বলেছিলাম মনে আছে, উসাইন বোল্টের মধ্যে যদি জোর দাও, কারণ এই রোটর তো হচ্ছে একটা বাল্কি, তাই না? কাজে সে কিন্তু তুমি যদি ভাবো যে এই আগের জায়গায় থাকতে পারে, এটা কিন্তু ভুল, কারণ এত বেশি অ্যাক্সিলারেট হয়ে গেছে, এটাকে ক্রস করে সে ওভারশুট হওয়ার চেষ্টা করবে, মানে আমরা এক্সপেক্ট করতেছি বি পর্যন্ত অ্যাডভান্স হবে, কিন্তু না, সে বিতেও রেস্ট থাকতে পারবে না, কারণ কি সে অ্যাক্সিলারেশন আছে। কথা বুঝতে পারছো? মানে তুমি এমন দৌড় দিয়েছো, তোমাকে যে দাগ লাগিয়েছে, তুমি ওখানে গিয়ে একদম ডাইরেক্ট দাঁড়াতে পারবে না, কারণ দাঁড়াতে গেলে তোমার যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি আছে এবং কাইনেটিক এনার্জি আছে, এটা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে দূরে। এই জন্য অ্যাক্সিডেন্ট গুলো যে হয় দেখবো হার্টবিট ধরলে উড়াল দিয়ে অন্য গিয়ে পড়ে, কারণ তুমি টারবাইনটা অ্যাক্সিসটা লড়ে যাবে যদি আমি জোর করতে যাই, হ্যাঁ অ্যাক্সিস বেড়ে যাবে। এই জন্য দ্য রোটর তোমাকে সময় দিতে হবে সে এনার্জিকে রিলিজ করার জন্য। তুমি হিট হবে, তুমি ফোর্সলি এটাকে করো, কিছু আছে ড্রপ করো বা পাওয়ার লসের সিস্টেম থাকবে, কিন্তু তুমি এটাকে হার্ট ব্রেক ধরতে পারবে না। তাহলে যেটা দাঁড়াচ্ছে কি হবে, দেখো এই কথাটা বোঝার চেষ্টা করো। হোয়াই দ্য লোড অ্যাঙ্গেল ইজ মোর দেন, আচ্ছা আমার মনে হয় এই যে সিন্স দ্য রোটর ইজ ইন অ্যাক্সেলারেশন এন্ড রানিং স্লাইটলি অ্যাবভ দ্য সিগন্যাল স্পিড,
হ্যাঁ, দ্য লোড কাজে এখন কিন্তু এনএস স্পিডে না এর চেয়ে বেশি জোরে ঘুরতেছে অ্যাক্সিলারেশনের কারণে, তাই স্পিড বেড়ে গেছে। হ্যাঁ, দ্য লোড অ্যাঙ্গেল গোজ অন ইনক্রিজিং ওভারশুটিং পয়েন্ট বি, কাজে যে লোড অ্যাঙ্গেল আছে সেটা এখন বি তে না বরঞ্চ বি থেকে অ্যাডভান্স হয়ে যাবে, তাই না? এদিকে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে যদি হয় আমরা এক্সপেক্ট করতেছি এটা সি এর সামহাউ সি, এখানে বলা হচ্ছে সি আর কি বোঝানোর জন্য যে সি এখানে হইতে পারতো, এখানেও কোথাও হতে পারতো, সোজা কথা এটা অ্যাডভান্স হয়ে যাবে। অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? ডেল নট। এমন হতে পারে যে ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলে ইভি বাই এক্স পরিমাণ পাওয়ার তার চেয়েও এটাকেও ক্রস করে ফেলতে পারে, তাই না? কিসের কারণে? এই কাইনেটিক এনার্জি বা এই যে অ্যাক্সিলারেশনের পাওয়ারের কারণে। এই কথা এতটুকু বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, এতটুকু আমার মনে হয় যে বোঝা যাওয়ার কথা। তাহলে এই ঘটনায় ঘটলে কি হবে? তাহলে অ্যাঙ্গেল তাহলে এটা ওভারশুট হয়ে ডেল 2 তে চলে যাবে। আমি বারবার লাইনটা হারাই ফেলি। Load goes in increasing overshooting point B, while the load angle more than del 1, the rotor retards since the part. এখন কথা আছে যে স্যার এভাবে যদি অ্যাক্সেলারেশন মানে কি বেগ বৃদ্ধি পাচ্ছে, তাই না? বেগ বেড়ে যাওয়া না, রেট অফ চেঞ্জ। এখন কিন্তু মজার ব্যাপার কি, আমরা কিন্তু অনেকটা ওত করার মতো আমরা জানি যে একটা অল্টারনেটর কখনো যখন প্যারালাল অপারেশন করে একাধিক, যেহেতু দুইটা বা একাধিক অল্টারনেটর কথা বলা আছে আমাদের সিস্টেমে, কাজে এটার স্পিড কখনোই এন স্পিডের চেয়ে বেশি হতে পারে না, নেভার এভার, তাই না? এটা অবশ্যই কি সিকোয়েন্স স্পিড বজায় থাকতে হবে, রাইট? জি স্যার। কারণ কি টার্মিনাল ভোল্টেজ সেম, ফ্রিকোয়েন্সির জন্য। সিকোয়েন্স সেম, হ্যাঁ ফ্রিকোয়েন্সি স্টেবল করতে হবে। এবং মজার ব্যাপার অবশ্যই হ্যাঁ, আমরা তো ওই যে বাল্ক পাওয়ার সিস্টেম অন্যান্য যে অল্টারনেট এগুলো কিন্তু এটাকে ফোর্স করে এটাকে ড্যাম্প করাতে চেষ্টা করবে, ফ্রিকোয়েন্সি কাছাকাছি সেলফ হিলিং এর ব্যবস্থা আছে, কিন্তু আমরা একটা অল্টারনেটের জন্য চিন্তা করছি তো, কাজে সে নিজে, দিস ইজ দ্য বিউটি। এখন এই যে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে কার জন্য? তুমি হচ্ছে নিজে। হ্যাঁ, অবশ্যই নিজের একটা রোটরের একটা নিজস্ব ইনার্সি আছে, সেটা তো থাকবে। সেটা সিস্টেম কিন্তু অন্যান্য জেনারেটর অল্টারনেট কি করছে? অপারেট করতেছে কত সিকোয়েন্স স্পিডে, ওটাই কিন্তু ফোর্স করবে এটাকে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য রোটর ডিসলেট আনটিল ইট রিচেস সাম ম্যাক্সিমাম পয়েন্ট সি। যেহেতু আসলে আমাদেরকে বজায় রাখতে হবে এনএস স্পিড 1 to the f by p, কাজে এই যে এটাকে এদিকে যে একটা টেন্ডেন্সি বি কে ক্রস করে এদিকে চলে আসবে, সে করবে কি? সে পুনরায় অ্যাক্সিলারেট না, রিটার্ড করে পুনরায় আগের পজিশনে আসার চেষ্টা করবে। কি করে? এখন ডিসলেট করবে, কারণ তার টার্গেট কি? এনএস, তাই না? আমরা কখনোই এর চেয়ে বেশি হতে পারবে না। কথা বোঝা গেছে এই ছেলেরা? জি স্যার। না, এই জন্য তো কয়েকবার কিন্তু মাল্টিপল, এটাকে কি বলে, মাল্টিপল হান্টিং এর মতো হবে। রোটরটা কিন্তু এক ধরনের ভাইব্রেশনের মতো করবে, মানে সে স্টেবল হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা স্যার কয়েলের এটা কি একটা রিঅ্যাকশন বলে? হ্যাঁ, কি আর্মেচার রিঅ্যাকশন এটা বলছো? না, আর্মেচার রিঅ্যাকশন হয় নাকি স্যার এটা? না না, আর্মেচার রিঅ্যাকশন হচ্ছে যে, আচ্ছা এটা আমরা পরের দিকে চলে যাচ্ছে, আবার এটা ভুলে যাব। দেখো, the rotor reduces until it reaches some maximum point C where it is again rise. কাজে সে এখন বি তে আসবে, নট নেসেসারি এমন একটা পয়েন্ট আসবে, কারণ রোটর অলরেডি ডিসপ্লেস হয়ে গেছে তার রেফারেন্স থেকে। এখন কোথায় আসবে আমি জানি না, তবে এমন একটা পয়েন্ট সি হতে পারে এখানে, যে পয়েন্ট আসলে এটা আলটিমেটলি কি হবে? সিঙ্ক্রোনাস স্পিডে করবে। কথা বোঝা গেছে? মানে তার স্পিডটা সিঙ্ক্রোনাস থাকবে। দ্য লোড অ্যাঙ্গেল গোজ অন ডিক্রিজ আনটিল ইটস রিচেস ইকুয়াল টু দ্য ডেল নোট। তার মানে এটা মোটামুটি হোয়ার ইজ অ্যাগেন দ্য রোট ইজ রানিং এট সিঙ্ক্রোনাস স্পিড, দ্য সাইকেল ইজ রিপিটেড, দ্য রোটর উইল অসিলেট ফর সাম টাইম about B before finally coming to the বুঝো নাই, সে আসলে এই যে এখানে অ্যাক্সিলেট হচ্ছে, সে পুরো ডিসলেট হয়ে আবার আগের পজিশন আসার চেষ্টা করবে যতক্ষণ না পর্যন্ত এন স্পিড থাকে। হ্যাঁ, ফাইনালি এটা হয়তো বা বি পয়েন্টের কোনো কাছাকাছি বা বি পয়েন্টে এসে স্টিল হবে, ঠিক আছে? রোটর অ্যাঙ্গেলটা, হ্যাঁ, তার মানে এর অ্যাঙ্গেলটা মূলত এর ডেল নট থেকে ডেল 2, হ্যাঁ, এর মধ্যেই মূলত চেঞ্জ হওয়ার চেষ্টা করবে সাম পয়েন্টে। হ্যাঁ, তার মানে আমরা জানি যে এটা যদি আসলে ডেল নট বাড়তে থাকে এটা আনস্টেবল হয়ে যায় 180 চেয়ে বেশি হলে। কাজেই মূলত এই দুটা পয়েন্টের মধ্যে কি করবে? সে মূলত এনএস স্পিড বজায় রাখার জন্য সে একবার অ্যাক্সিলারেট হবে, আবার ডিসিলারেট হতে থাকবে, এবং এর জন্য হ্যাঁ বেশি হয়ে যেতে পারে। তখন কিন্তু এটা ওভারশুট হলে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে না। ম্যাক্সিমাম করতে হলে তোমার অবশ্যই 90 ডিগ্রি থাকতে হবে। তবে দেখা গেছে যে আসলে আমরা এক্সাক্ট 90 ডিগ্রি রাখতে পারি না, 70, 75, 80 এর কাছাকাছি যদি অপারেট করে, এটাই মোটামুটি আমরা ধরে নিই যেটা। হ্যাঁ, এই যে এটা তো D2 টা আসলে এদিকে সামহাউ কোথাও হবে আর কি, D2 টা, ঠিক আছে? প্র্যাকটিক্যালি যেটা হয় আর কি।
হ্যাঁ অ্যাঙ্গেল, তোমরা যে আচ্ছা ট্রান্সমিশন লাইনে অ্যাঙ্গেল মেজার করছিলা? যারা করছো করছো, যারা ফাঁকি মারছো তো ফাঁকি মারছো। এই ট্রান্সমিশন লাইনে ইফিসিসি যখন দেখছিলা একটা ফেজ স্যার। অ্যাঙ্গেল মিটার বসেছিল, তো এরকম কিন্তু অবজার্ভ করা যায় অ্যাঙ্গেল কতটুকু চেঞ্জ হচ্ছে। পাওয়ার ফ্লো, আবার আমরা সিমুলেশনতে একটা পাওয়ার ফ্লো দেখছি না, ব্লকে ঢুকে গুইতে ঢুকে, ওখানে অ্যাঙ্গেল শো জি, করে স্যার। না? সেটাই, কাজেই মনিটর কিন্তু কন্টিনিউয়াস সে অ্যাঙ্গেল গুলো শো করছে, তাই না? দ্য রোটর সুইং স্টার্টস ইন রিভার্স ডিরেকশন, দ্য লোড অ্যাঙ্গেল গোস অন ডিক্রিজিং আনটিল দ্য ডেল নট হোয়ার আছে কথাগুলো বলেছি, দ্য রোটর উইল অসিলেট। এর সঙ্গে কিন্তু রোটরটা অসিলেট হয়, কারণ সে একবার ফরওয়ার্ড হচ্ছে ব্যাকওয়ার্ড হচ্ছে, হ্যাঁ, এবং সে টার্গেট হচ্ছে এনএসসি স্পিড। হ্যাঁ, এই জন্য কিন্তু রোটরটা আসলে কিছুটা অসিলেট করে, বলে না হান্টিং এর মতো একটা আওয়াজ শোনা যেতে পারে, হাম হতে পারে। এমনি নর্মালি এটা তুমি আমি বুঝবো না, কারণ রোটর যখন ঘুরে তখন এমনিতে আওয়াজ হয় একটা। সো এই যে আওয়াজটা, এই যে স্টেবল হওয়ার আগ পর্যন্ত যেটা হয়, হঠাৎ মোমেন্টারিলি যদি ইনলেট খুলে দেওয়া হয়, যে অ্যাবনর্মাল একটা আচরণ করতে পারে, এটা যারা ওখানে অপারেশনে থাকে তারা জানে, এটা ভয় পাওয়ার কিছু নেই, তবে তারা খেয়াল করে এটা যেন কোনো কোনো কারণে কি হয় না, যে হার্ট ব্রেক ধরার মতো ঘটনা না ঘটে, তাহলে পুরো বাসবার পুরো কিন্তু যাবে। এবং আমার মনে হয় যে তারা রিওস্ট্যাটিক কিছু ডিসিপেট, পাওয়ার ডিসিপেটের জন্য বেশ কিছু রিয়েক্টর থাকে তাদের, হ্যাঁ, যেটাকে ওরা ডিসিপেট করতে পারে ইনস্ট্যান্ট যদি কখনো ফোর্স শাটডাউন করা লাগে, তাই না শারিয়ার? জি স্যার। শারিয়ার তো আমার ইনফরমেশন অভিজ্ঞতা হয়েছে। কি বলো না, অভিজ্ঞতা শেয়ার করো, পুরো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে? ওই স্যার একবার ইউনিট 4 একবার চালানোর সময় ওইখানে কাঁপতায়, মানে একটু ভূমিকম্পের মতন হয়। ওই হুম আপনার 7 তলা নিচু তো, যখন হুম মেশিনটা চালাই একটা ভাইব্রেটিং করে, হুম। তারপর আস্তে করে নিজের মতন চলতে থাকে। হ্যাঁ, ওই যে এই যে অসিলেট করে, হ্যাঁ, দেখছো অসিলেট করবে কিন্তু রোটরটা, ঠিক আছে, তখন আসলে ওইটা একটা ভূমিকম্পের মতন, এই হ্যাঁ হ্যাঁ আপলোডটা কাঁপতে থাকে ফার্স্টের দিকে। হ্যাঁ হ্যাঁ। এবং এই যে যে স্ট্রাকচারটা, এটা তো আসলে তুমি আমি তৈরি করবো না, ওখানে সবচেয়ে এবং রিক্টার স্কেলে মাত্রা হয়তো 5 সামহাট 4 থেকে 5, যেটা আসলে অতটাই ক্ষতি হয় না, বা 3-4 কাছাকাছি হবে। ওইটার অধিষ্ঠান করার জন্য ওইভাবে রড দিয়ে তৈরি করতে হবে স্ট্রাকচার গুলা, তাই না? ফ্লোটিং, এই যে জাপানের যে সেন্সে করে, কারণ না হলে ওটা ইয়ার মতো না হলে কিন্তু পড়ে যাবে, তাই না, বেস্টেজ গুলা। এই জন্য বিশাল বাল্ক সিস্টেম যেটা হবে, সেটা আসলে ওভাবে মেজারমেন্ট নিতে হয়। যাই হোক, তোমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে এগুলো দেখবা, হয়তো আমরা প্রথমে গেলে ভয় পেয়ে যাবো, তাই না, ভেঙে চুরে যাচ্ছে কিনা, রাইট? কিন্তু যারা কাছ থেকে ওই যে যেমন শাহরিয়ারের সুযোগ হয়েছে যে আসলে ওটা সিঙ্ক্রোনাইজ হয়, এবং এই যে সিঙ্ক্রোনাইজেশন তো এখানেও করা হয়, আবার যখন অনলাইনে দাও ওই সময় যদি কোনো কোনো কারণে যদি চেঞ্জ হয়, ওই পুরা যে আমাদের এই যে ন্যাশনাল গ্রিড ওটা কিন্তু ফোর্স করে এটাকে, এটাকে বিউটি অফ দ্য ট্রান্সমিশন লাইন, তুমি কথা বলে বলবে যে আসলে ওইটাও তখন বাধ্য করে। হ্যাঁ, যদি দেখে যে আসলে এটাকে ফোর্সফুলি না করতে পারে, এই যে সিকোয়েন্স গুলা এমনি নর্মালি কিন্তু 4টা কন্ডিশন ফুলফিল ছাড়া দেওয়া হয় না, কিন্তু ইন দ্য মিনিটাইম যদি কোনো অ্যাবনর্মালিটি হয়, এটাও কিন্তু ফোর্সফুলি, এটা অন্যান্য যে অল্টারনেট অপারেশন, তো এটা ফোর্সফুলি কিন্তু অ্যাডজাস্ট রাখার চেষ্টা করে। এরপর যদি ব্যর্থ হয় যে লিমিটের বাইরে, তখন তো আমাদের রিলেগুলো অপারেট করে এটাকে আইসোলেট করে দিবে, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে এখানে বুঝলাম যে, আমি যদি আবারও সংক্ষেপে বলি যে ইনিশিয়ালি যে আমাদের ইনটেক ইনলেট যেটা হাইড্রো টারবাইনের মধ্যে পাই, পিএস নট মেকানিক্যাল পাওয়ার, সেটা কসমিক ডাইভার্সের ডেল নট, কিন্তু সাডেনলি যদি কোনো কারণে আমরা ইনলেট ভালভটা খুলে দেই, হঠাৎ বাড়িয়ে ফেলি, দেখা যাচ্ছে তৎক্ষণাৎ আসলে ইলেকট্রিক পাওয়ার ওই পরিমাণ জেনারেট হয় না, যার কারণে পিএস মেকানিক্যাল পাওয়ার বেশি হওয়ার কারণে সে রোটরটাকে অ্যাক্সিলারেট করা শুরু করে। এবং অ্যাক্সিলারেট মানে কি, বেগ বৃদ্ধির হার, বেগ তো আমাদের টার্গেট হচ্ছে এনএস সিঙ্ক্রোনাস স্পিড, তখন দেখা যায় আসলে এটা এত বেশি বেড়ে যেতে পারে, অ্যাঙ্গেলটা পজিশন চেঞ্জ হয়ে স্পিডটা, যে সামহাউ সি এর চেয়ে অতিরিক্ত হতে পারে হয়তো বা। কিন্তু হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের একটা অল্টারনেটিভ শিফটের স্পিডে ঘুরবে, ইট ইজ কম্পেলড বাই দ্য বাল্ক পাওয়ার সিস্টেম। হ্যাঁ, আলটিমেটলি সে কিন্তু আবার কি করে, এই পুরোটা আগের অবস্থায় ফিরে আসে। এই যে ডিসলাইট করে, তখন হিউজ পাওয়ার সে কি করে, রিলিজ করে হিট আকারে, তাই না? তখন কিন্তু প্রচন্ড হান্টিং হয়। হ্যাঁ, হিট যদি জেনারেট হয়, কথা হচ্ছে যে ওই হিটটা নিতে পারে। হ্যাঁ, ওই ধরনের ফোর্স কুলের ব্যবস্থা আছে কিন্তু, এবং সেই সাথে কিন্তু ওই যে হান্টিং সহনীয় ওই ব্যবস্থা থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। ফাইনালি বি পয়েন্টে সামহাউ কোনো একটা জায়গায় গিয়ে স্টেবল হয়। এখানে তো ডেল ওয়ান বলা হচ্ছে, আসলে ডেল ওয়ান নাও হতে পারে, সেটা হতে পারে 75 ডিগ্রি কোন এক জায়গায়, ফাইনালি কিন্তু এটা তার নিজস্ব যে স্পিডে, সেটা মানে এনএস স্পিডে ঘুরতে থাকবে। এটা হচ্ছে এখন এখানে চেঞ্জ কি, এটাকে কেন আমরা ইয়া বললাম, কি যেন বলে এটাকে, কি বলে, এই যে ইকুয়ালিটি বলে। দেখো, প্রথমে যখন এখানে ছিল এই এই যে এ থেকে বি এর মধ্যে, তখন একটা অংশ দেখতে পাচ্ছ, এই অংশটা, এই দেখছো কিনা, জি স্যার। এটা একটা এরিয়া না, এরিয়াটা কিন্তু জাস্ট অ্যাবাভ দ্য সাইনের সাথেই লাগানো, কিন্তু খেয়াল করেছো? এরপরে যদি আমরা আরেকটা দেখি এরিয়া, যখন সি যদি আমরা ধরি, এটা এমও হইতে পারতো,
হোয়াটএভার, অন্য জায়গায় হতে পারে। আমরা এখানে এই বইয়ে তারা সি দেখাচ্ছে, এক এক বই এক এক ভাবে দেখায়। দেখো তাহলে যদি এখানে হয় তাহলে এই পর্যন্ত কিন্তু আরেকটা অ্যাঙ্গেল, খেয়াল করছো? এই দুইটা অ্যাঙ্গেল জি হয়েছে, স্যার। দুইটা কিন্তু সমান না, কিন্তু এটা স্টেবিলিটির জন্য দুইটাকে অবশ্যই সামহাও কোন একটা পয়েন্টে সমান হতে হবে, ঠিক আছে? এই দুইটা আমরা এরিয়া পেলাম। একটা হচ্ছে এটাকে আমরা এরিয়া যদি A1 ধরি, হ্যাঁ, আর এটা হচ্ছে এরিয়া A2, যে ভিতরে লেখা আছে। চলো এই এরিয়া দিয়ে যে আমরা স্টেবিলিটি অ্যানালাইজ করছি, এই জন্য এটাকে বলা হয় ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, ঠিক আছে? সময় নষ্ট করবো না, যারা বুঝে গেছে তারা মনে হয় ভালোই বুঝতে পেরেছো। না করলেও সমস্যা, করলেও তো দেখি বাবা সমস্যা। ও আচ্ছা, ঠিক আছে, এটা প্রুফ হইছে ডাবল দেখে। আচ্ছা, এবার চলো আমরা একটু নিচে দ্য রোটর ওসিলেট। আচ্ছা, এটা তো বলেছি হেয়ার উই হ্যাভ মেড ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হচ্ছে যে the fast swing or oscillation of the rotor does not make the system unstable. কাজে এই যে অসিলেশন হচ্ছে, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমি কথাটা বারবার বলছি, বাক পাওয়ার সিস্টেমে আনস্টেবল হবে না। ইন প্র্যাকটিস দ্য সিস্টেম ইজ মোর লাইকলি টু বি স্টেবল ডিউরিং সাবসিকুয়েন্ট সুইং। ওই যে বলো না যে ভূমিকম্পের মতো আসে, কারণ বিশাল ইউনিট তো, হ্যাঁ, কয়েকটা সুইং হওয়ার পর আসলে সে স্পিডে ঘুরতে থাকে। পার্টিকুলারলি ইট ইজ স্টেবল ফর দ্য সাবসিকুয়েন্ট. This assumption may be justified by the fact that the losses of the system progressively damp the amplitude of the swing. ওই যে বললাম না যে ড্যাম্পিং ইফেক্টের কারণে পুরো সিস্টেমে এটা বাক পাওয়ার সিস্টেমে, যার কারণে এটা ফাইনালি স্টেবল হয়ে যায়। সো আমরা আগেই বলেছি যে আমরা এটাকে ক্লারিফাই করছি, দুইটা ইকুয়েশনই কিন্তু এখানে কাজে লাগবে। দুইটা কিন্তু স্টেবিলিটি অ্যানালাইসিস করার জন্য ব্যবহৃত। একটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ দিয়ে আমরা দেখলাম, ইকুয়েশন হচ্ছে সুইং ইকুয়েশন, তাই না? তো সুইং ইকুয়েশন থেকে আমরা জানি m equals to আলফা পিএ। ঠিক আছে কিনা? এম আলফা পিএ না? এটা কি আলফা না? জি, এর পুরোটাই তো আলফা, তাই না? এই যে এম আলফা পিএ ইকুয়াল টু এম আলফা। আচ্ছা, ঠিক আছে। এখন এটাকে একটু উল্টা অপারেশন করবো। দেখো, এখন উভয় পক্ষকে 2d dt অফ ডেল্টা দিয়ে গুণ করবো। এখন বলতো স্যার এটা 2 কেন, 4 না কেন? একটু আগাও, তাহলে বুঝবে 2 দিয়ে কেন। আচ্ছা, এটাকে 2 দিয়ে করলে, হ্যাঁ, উভয় পক্ষে এরকম থাকে 2 ডেল্টা। এই যে 2টাকে এটা পি এর সাথে আলাদা করেছে। এখন তুমি আমরা জানি যে এটাকে যদি আমরা স্কয়ার আকারে নিয়ে যাই, স্কয়ারকে যদি করে আবার এটা পেয়ে যাবো না, ডিফারেন্সিয়েট করলে 2টা সামনে চলে যাবে। জি স্যার। ডাবল, হ্যাঁ, এই। আচ্ছা, তাহলে বাকি তো ঠিক আছে, তাই না? এখন উভয় দিকে আমরা ইন্টিগ্রেশন করে নিয়ে আসবো। আসলে এটার জন্য মূলত আমাদের ইন্টিগ্রেশনের জন্য যে আমরা আগে বলেছি, যেহেতু এটা সাইন ওয়েভ, এর এরিয়াকে নির্দেশ করার জন্য, তাই না? সো এটাকে দ্য টাইম, এই ইকুয়েশনটাকে 19.17.3 এই ইকুয়েশনটাকে যদি আমরা কি করি, দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ দ্য, এটা জানি স্পিড অফ দ্য মেশিন উইথ রেসপেক্ট টু দ্য সিকোয়েন্স রেফারেন্স, হ্যাঁ, দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ ডেল্টা ফর দ্য স্টেবিলিটি, দিস স্পিড মাস্ট বি 0. এখন স্টেবিলিটির জন্য আমরা বারবার বলতেছি যে রেট অফ চেঞ্জ, এটাই কিন্তু আমাদের কি ওমেগা না? আমরা বলছি যে এই যে রেট অফ চেঞ্জ ডেল্টা চেঞ্জ হতে দেয়া যাবে না, মানে যে ভ্যালুটাই ফাইনালি রেস্ট হোক, এটা কনস্ট্যান্ট থাকবে। এটা হতে পারে 90 ডিগ্রি, হতে পারে 80 ডিগ্রি, কথা বোঝা গেছে? বাট আমরা চাইবো কি, যে স্টেবিলিটির জন্য 80 ডিগ্রি মানে কি 80 ডিগ্রিতেই থাকবে, মানে চেঞ্জ হবে না, ডেলের মানটা চেঞ্জ হবে না কোনো। আর চেঞ্জ না হওয়ার মানে কি, কনস্ট্যান্ট ভ্যালু। আর কনস্ট্যান্ট পরিবর্তনের হার কি? 0 স্যার। 0। এটাই বলা হচ্ছে যে অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ না হওয়ার মানে হচ্ছে যে রোটরটা ডিসপ্লেস হবে না বা সিকোয়েন্স স্পিডের কোনো চেঞ্জ হবে না। সিন্স দ্য কন্ডিশন ডি ডিটি অফ ডেল ইমপ্লাইজ সিনক্রোনাস রানিং, এই যে বললাম না, মানে এর অর্থ হচ্ছে যে এটা সিনক্রোনাস স্পিড বজায় রাখার জন্য ডেল্টা কার্ভ চেঞ্জ করবে না, ইজ ইন্টিগ্রেটেড বিটুইন দ্য লিমিটস অফ দ্য সুইং। তার মানে এটাকে অবশ্যই কার মধ্যে থাকতে হবে, দুইটা। আমরা যদি মেইন ইকুয়েশনের কাছে যাই, কোথায় গেল এটা? আমাদেরকে মূলত এই অ্যাঙ্গেলটা, আরে বাবা না, এই ডেল নট, তাই না? সর্বোচ্চ কত? ডেল নট থেকে ডেল 1 নাকি? এই হ্যাঁ, জি স্যার। ডেল নট নাকি সর্বোচ্চ অ্যাঙ্গেল? ডেল 2 না? এই ডেল 2টা যেখানে হোক, হ্যাঁ, এদিকে কোথায়, এই দুটার মধ্যেই কিন্তু আমাদের, হ্যাঁ, কম বেশি হতে পারে। এখানে তো তারা দেখাচ্ছে ডেল 2, এখানে দেখাচ্ছে, এটা তো আরো এদিকেও চলে আসতে পারে, তাই না? হ্যাঁ, অ্যাডভান্স নাও হতে পারে, এটা দেখাইছে আর কি, এত ওদিকে যেতে পারে।
কাজেই ডেল নট এবং ডেল টু এর মধ্যেই ভেরি করবে এবং ফাইনালি এটি স্টেবল হবে, তাই না? এবং এই যে একটা এই দুটোর মাঝে যে একটা অ্যাঙ্গেল আমি কিন্তু 80 লিখে রাখছি, এটা 80 75 কোন একটা অ্যাঙ্গেল হতে পারে, এটা ফিক্স হয়ে থাকবে। এই যে তোমার ওই যে বলো না যে আর্থকোয়াকের মতো হয়, এরপরে ফিক্স হয়ে যায়, একটা অ্যাঙ্গেলে ফিক্স হয়ে থাকে কিন্তু আর চেঞ্জ হয় না। তাহলে তার মানে তখন ডেল ফিক্স, এই যে ডিডিটি অফ 80 মানে কি 0, তাই না? এই যে ডিডিটি মানে কি 0 না, কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে আমরা উপরের যে ইকুয়েশনটা আছে সেটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি থাকে বলতো? তাহলে চেঞ্জিংটা কি, এখানে চেঞ্জ হচ্ছে কি অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেশন করলে একটা কমে যাবে না, এটা ডিডিটি অফ চেঞ্জ কমে যাবে না? এই ছেলেরা যাবে কিনা? স্যার। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন থাকবে আমাদের, আমরা জানি ডেলটা হচ্ছে এখানে ভেরিয়েবল ডিটেল, এটা কতর মধ্যে এটা চেঞ্জ হচ্ছে? ডেল্টা নট থেকে ডেল্টা নট থেকে ডেল্টা 2। হ্যাঁ, ডেল্টা 2। আবার তাহলে এই ডেল্টা নট থেকে ডেল্টা 2 দুই ভাগে ভাগ করতে পারি কিনা? একটু অ্যাডভান্সে বলি আর কি, মানে আমরা বলতে পারি এই ইন্টিগ্রেশনকে দুই ভাগে, ডেল্টা নট থেকে ডেল্টা 1 প্লাস ডেল্টা 1 থেকে ডেল্টা 2। এভাবে আমরা এটা করতে করতে করে দেখাইতে পারি, তবে এই মুহূর্তে দেখানোর দরকার নেই, এটা পরে লাগলে দেখাবো আর কি, একবারে দেখালাম। এখন আমরা বারবার একটা কথা বলছি, স্টেবিলিটির জন্য অবশ্যই কি করতে হবে? ডেল্টা ফিক্সড রাখতে হবে স্যার। হ্যাঁ, মানে এটা পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট হয়ে থাকবে 0। কাজে এখানে যদি 0টা বসে কি থাকবে ইকুয়েশনে? 0 বসাও তো, বাম পাশ 0 হয়ে যাবে না? জি স্যার। জি স্যার, পুরোটা 0। হ্যাঁ, পুরোটা 0 হয়ে যাবে। তা আলটিমেটলি ডান পাশে কি থাকে? আবার m ও তো 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। ছেলেপেলে মনে বুঝে নাই, বলছি এটা তো 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে না? তো 0 যদি m দিয়ে 0 গুণ করলে 0, আবার 0 2 দিয়ে ভাগ করলে তাও তো 0। তার মানে আলটিমেটলি শুধু এই অংশটা থাকছে, এই অংশ ইকুয়ালস টু 0, তাই না? দিস পার্টস ইকুয়ালস টু 0। এবার বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন একটু আগে বলছি এটাকে দুই ভাগে আমরা চাইলে ভাগ করে লিখতে পারি। একটা হচ্ছে ডেল্টা নট থেকে ডেল্টা 1 পর্যন্ত, এটা প্লাস আবার ডেল্টা 1 থেকে ডেল্টা 2 সেম জিনিস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা কি জানি কোন এটা কি একটা সাইন কার্ভ না? ডেল্টা নট পি এটা কি একটা সাইন কার্ভ না? এই এক্সিস্টেন্ট পাওয়ার কি সাইন কার্ভ না? ইভি বাই এক্স সাইন ডেল না? জি স্যার। তার মানে এই কার্ভের দেখো, এই যে এই কার্ভের এই যে দুটো এরিয়াকে নির্দেশ করছে, তাই না? দুটো এরিয়াকে নির্দেশ করছে, তুমি যদি খুব খেয়াল করে দেখো এখানে দুটো এরিয়া আছে। তাহলে এবং এই যে ডেল নট থেকে ডেল 1 পর্যন্ত কোন এরিয়াটা আছে একটু খেয়াল করে দেখো তো। এই ডেল নট থেকে ডেল 1 এরিয়া কোনটা? এটা না? A1 স্যার। জি স্যার। জি স্যার। এ এটা কোন পয়েন্ট? A1 স্যার। উপরটা বি, মানে A1 টাকে আর কি, এখানে কোন পয়েন্ট আছে? এ টু বি স্যার, টু সি ধরতে হবে, বি টু সি। না না না, এরিয়া বলতে এখানে একটা পয়েন্ট দিলে ভালো হতো। এ বি A প্রাইম দিয়ে দেন স্যার। এই পয়েন্টে, যে এই পয়েন্টের কথা বলতেছি। জি স্যার। আচ্ছা, এই যে পি দিলাম, ঠিক আছে? এ পি বি, হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই যে এটা এতটুকু, মানে এই যে এতটুকু একটা অ্যাঙ্গেল পেলে, তাই না? সরি, অ্যাঙ্গেল না, মানে এরিয়াটা। আচ্ছা, তাহলে এইটা দিয়ে ওই যে ডেল থেকে এই এরিয়াটা বোঝাচ্ছে, আর অপোজিট ডেল 1 থেকে ডেল 2 এর মধ্যে এরিয়া, এটার উপর কোনটা আছে দেখো, এই ডেল 1 থেকে ডেল নট, এই যে এটা তো ডেল 1, তাই না? ডেল 1 থেকে ডেল 2, এই অংশ যদি তাকাও তাহলে কি এটার ভিতর কি আছে? এই সাইড বি সি আরেকটা বি পয়েন্ট এম আছে। সি বি, হ্যাঁ, বি সি বি বলো, বি এম সি যেভাবে বলো, ঠিক আছে? মানে Yes, sir. এটা ক্লোজ করতে হবে তো এদিক দিয়ে এসে এরিয়া তো, এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটটা একটু দূরে দূরে দেখাচ্ছে, এটা আর কি সি, এটা আরে ছাপাইছে আর কি স্টেভেন্স, নো এডিশন ছাড়া। আচ্ছা, যাই হোক, তাহলে এতটুকু দুটো অ্যাঙ্গেল এবং একটা একটু উল্টা দিকে না, একটু উপর একটা নিচে, জি স্যার। নেগেটিভ মাইনাস। একটা হচ্ছে অ্যাক্সিলারেট হতে হবে, দেখো রিটার্ড করে বলা হয়েছে না? তাহলে একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড এরিয়া, আরেকটা হচ্ছে কি ডিসিলারেটেড এরিয়া, রাইট? ওই যে আবার রিটার্ড করে না সিঙ্গেল স্পিড বজায় রাখার জন্য, সে মনে আছে? হ্যাঁ, এটাও কিন্তু তুমি ম্যাথমেটিক্যাল কিন্তু তাই বলতেছে, দেখো। কাজে কোথায় চলে গেল রে বাবা? এই জন্য A1 মানে কি, ডেল নট থেকে ডেল 1 পর্যন্ত পজিটিভ অ্যাক্সিলারেটিং এরিয়া, এই যে পজিটিভ মানে এই এরিয়াটাকে বোঝাচ্ছে উপরে, এই যে পজিটিভ।
আর এটাকে আরো ব্যাখ্যা করে the amount of the work done on the rotor to move it from point A to B increasing of kinetic energy, যেটা বাড়ছিল। আর এটা হচ্ছে নেগেটিভ আর ডিসেলারেটিং এরিয়া, যখন ওভারশুট হয়ে পুনরায় আবার সিকোয়েন্স স্পিড বজায় রাখার জন্য সি থেকে বি পয়েন্টে এসে কোন একটা পয়েন্টে রেস্ট হয়। হ্যাঁ, তাহলে এটাকে এনার্জি রিলিজ করছে, তাই না? ওই সময় কিন্তু এনার্জি রিলিজ করতে হবে। তুমি যদি অরবিটের কথা মনে আছে, একটা ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ অরবিটে কিন্তু ঘুরতে থাকে, সে উপরের স্তরে যেতে হলে নির্দিষ্ট এনার্জি গ্রহণ করতে হবে, আর নিচের স্তরে যখন আসবে রিলিজ করে দিবে। কিন্তু সব জায়গায় সেন্স কিন্তু একটাই, এক্সট্রা এনার্জি রাখতে পারবে না স্টেবল হওয়ার জন্য। কাজে যে অতিরিক্ত অ্যাডভান্স হয়ে গেছে সেটাকে কিন্তু হিট আকারে সে রিলিজ করতে থাকবে। দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়ার্ক ডান অন দ্য রোটর, এটা হচ্ছে কি অন দ্য রোটর টু মুভ ইট ফ্রম বি টু সি পয়েন্ট, হয় দ্য রোটর রিটার্নস এনার্জি টু দ্য সার্কিট, তখন সার্কিট উল্টা এনার্জিকে রিটার্ন, এই জন্য এটা নেগেটিভ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যেটা সিন্স দ্য পজিটিভ অর অ্যাক্সিলারেটিং এরিয়া A1 is equal to the negative or decelerating area A2, it is called the equality criteria. যদিও ফিজিক্যালি এটাকে দেখতে কিন্তু একই রকম না, বারবার বলছি মনে হয় যে A2টা বড়, কিন্তু স্ট্যাবিলিটির জন্য অবশ্যই দুইটা অ্যাঙ্গেল সমান হইতে হবে। এটা শুরুর দিকে যে ওভারশুট করছে এর জন্য ওই রেটাকে বড় মনে হচ্ছে। কথা বুঝতে পেরেছো এই ছেলেরা? আলটিমেটলি দুইটা এরিয়া কি হতে হবে? ইকুয়াল অপোজিট হতে হবে। দ্যাট দ্য স্ট্যাবিলিটি এরিয়া A1 is equal to area 2। তাহলে এখান থেকে কিছু অ্যাজাম্পশন আমরা করতে পারি। দ্য ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া অফ স্টেবিলিটি প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন। এখান থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাই যে ইট ইজ অ্যান ইজি মিনস অফ ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ দ্য সুইং, ম্যাক্সিমাম কত অঙ্ক পর্যন্ত সুইং করতে পারে কোন একটা জেরোটা, সেটা আমরা পেতে পারি। অ্যান এস্টিমেট অফ দ্য ওয়েদার সিনক্রোনিজম উইল বি মেইনটেইন, এবং বুঝতে পারি যে এটা সিনক্রোনিজম বজায় থাকবে কিনা, তাই না? যেমন এই রেটে মোটামুটি কাছাকাছি সমান মনে হচ্ছে, সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, the maximum amount of the disturbance that can be allowed without losing the synchronism. The equality criteria applied only the two machine system or one machine connected in final path is not applicable for the multi machine. এই কথাটা মাথায় রেখো যে একাধিক আমরা দুইয়ের অধিক মেশিনের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি না। আচ্ছা, আর যে পরিমাণ এখান থেকে আমরা আবারও বুঝতেও পারি যে সিনক্রোনিজম লুজ কত পরিমাণ, যে উইদাউট সিনক্রোনিজম এটা কিন্তু আমরা সিনক্রোনিজম আউট অফ সিনক্রোনিজম হতে পারে না, আমরা হারিয়ে ফেলতে পারি। তো ম্যাক্সিমাম কতটুকু পর আমরা ট্রান্সমিট করতে পারি সেটাও কিন্তু আমরা ইকুয়ালিটি ক্রাইটেরিয়া এসিউম করে নিতে পারি। আচ্ছা, এখানে কিছু স্পেশাল কনসিডারেশন আছে, সেখানে যাবো না, আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাব। ঠিক আছে, সেখান থেকে বোঝার চেষ্টা করি আসলে কি হচ্ছে। এ লস ফ্রি জেনারেটর সাপ্লাইজ 50 মেগাওয়াট। লস ফ্রি, প্রথমে লস ফ্রি ধরে নেওয়ার কারণ হচ্ছে নানা কারণে লস হতে পারে, তাই উইন্ডেজ লস হচ্ছে, উইন্ডিং গুলোতে লস হতে পারে, কোরের মধ্যে লস হতে পারে, সরি আর্মেচারের মধ্যে লস হতে পারে, সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্সে লস হতে পারে। শুরুতে বলছে না কোনো ধরনের লস নাই, তোমরা টার্মিনাল থেকে চিন্তা করতে পারো, আমাদের সুবিধার জন্য বলে দিয়েছে। বলছে যে এটা সর্বোচ্চ 50 মেগাওয়াট সাপ্লাই দিতে পারে টু ইনফাইনাইট বাস। এখন আমরা জানি যে এই অল্টারনেটরটা, যে ছবি কিন্তু এটা কোথায় গেছে, এই যে এটা, সে বলতেছে এই বাসে ইনফাইনাইট বাসে 50 মেগাওয়াট সাপ্লাই দিতে পারে, কোথায়? উইদাউট সিনক্রোনিজম লুজ ছাড়া। হ্যাঁ, এই যে এটার মধ্যে দিয়ে কাজে এই যে লস টস এগুলো বলছে ওরা ধরেই 50 বলছে, ধরো এটা 50.1 ছিল, বাকি লস টস এগুলো ধরে 50 এখানে হোয়াটএভার, এটা আমাদের চিন্তার বিষয় না। আমরা পাচ্ছি যে এখানে এই ইনফাইনাইট বাসে 50 মেগাওয়াট পরিমাণ সে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, কোথায় গেল? এবং আচ্ছা, সাপ্লাই এত, তার মানে কি এটা কি ম্যাক্সিমাম না? এটা ম্যাক্সিমাম ভ্যালু কিনা? জি স্যার, EV/X এই পরিমাণ সে ট্রান্সমিশন লাইন দিয়ে পাওয়ার সাপ্লাই দিচ্ছে টু এন ইনফাইনাইট পাথ। দ্য স্টেডি স্টেট লিমিট অফ দ্য সিস্টেম বিং, আচ্ছা সরি, এটা ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম হচ্ছে এটা। দেখো স্টেডি স্টেট লিমিট মানে কি, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 100। তার মানে এই প্রথম যেটা বলছি এটা ভুল বলেছি, এটা হচ্ছে ইনিশিয়াল যে পাওয়ারটা জেনারেট করে, আর স্টেডি স্টেট লিমিট মানে কি ম্যাক্সিমাম লিমিট, তার মানে এটা 100 পর্যন্ত সাপ্লাই দিতে পারে। হ্যাঁ, লুজ মানে লস হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা না ব্যাপারটা আসলে তা না, মানে ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম, ধর তোমার তুমি একটা অল্টারনেটর ধরো অ্যাজ ফর এক্সাম্পল, তুমি ম্যাক্সিমাম 100 পর্যন্ত মেগাওয়াট সাপ্লাই দিতে পারো। হ্যাঁ, এখন তুমি তোমার রেটেড 50% সাপ্লাই দিচ্ছ আর কি, ওই পরিমাণে মেকানিক্যাল ইনপুট আছে তোমার মধ্যে। আমি একটা কথা বলেছি খেয়াল আছে যে বাংলাদেশে কোন এক সময় সর্বোচ্চ এখন কত হয় জানি 8000 ক্রস করতে পারে, 7000 সামথিং জেনারেট করে। এটা কিন্তু 7000 না, এটা কিন্তু এর চেয়ে বেশি। তবে এটা পাওয়া গেছে কোন এক সময় যে ইনপুটের যতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল দরকার আমরা ম্যাক্সিমাম ইনপুট দিতে পারছি, প্রাইমারি ইনপুট, তখন হয়তো এটা রেটেড পর্যন্ত ছুঁই করছে। যেমন এটা হচ্ছে 100 পর্যন্ত সে ম্যাক্সিমাম দিতে পারে। কি যদি এটা হাইড্রো টারবাইন হয় তাহলে ম্যাক্সিমাম যে ইনলেটের পানি, হ্যাঁ ধরো 1 টন কিউবিক 1000 কিউবিক, এটা উদাহরণ দিয়ে বলছি, এটা ইকুইভ্যালেন্ট কখনো হবে না। এটা যদি ফ্লো করে তাহলে এটা 100 মেগাওয়াট দিতে পারে। এখন সবসময় তো আমরা এই পানি থাকে না, হ্যাঁ যদি 1000 থাকে, এখন 1000 আমরা কোনো সময় দেখি 900,
হ্যাঁ 800, যার কারণে তুমি এখান থেকে 1000 কিভাবে আশা করো? তুমি তো ফুল রেটেড ক্যাপাসিটিতে তাকে প্রাইমারি ইনপুট দাও নাই। কথা বুঝতে পেরেছো? কাজে এখান থেকে বোঝা যাচ্ছে এই 100 ম্যাক্সিমাম দিতে পারে, বাট এই পর্যন্ত 50 পর্যন্ত দিচ্ছে, ওই পরিমাণ করেসপন্ডিং যে ইনলেটের ইনপুট সেটা দেওয়া আছে। তবে এটা ম্যাক্সিমাম কত দিতে পারে? মেগাওয়াট 100। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ইভি বাই এক্স। আমি প্রথম কথাটা ভুল বলেছিলাম। তাহলে আমরা আসলে ম্যাক্সিমাম 90 ডিগ্রিতে হবে এটা, তাই না? এই যে 5 মিটার, এটাই হচ্ছে আমাদের ইভি এক্স, মানে ইম্যাক্স, যেটা সরি পি ম্যাক্স। এটা পি ম্যাক্স না? জি স্যার। এটাই কি পি ম্যাক্স, যেখানে ডেল্টা 0 sin 90 মানে সরি ডেল্টা মানে 90 sin 90 মানে 1। আচ্ছা, ডিটারমিন whether generator will remain in synchronism if the prime mover input is abruptly। বলতেছে এখন আমরা হঠাৎ বাড়াই ফেললাম, ওই যে ওই প্রশ্নের মতোই। আমরা যে ইনলেটের, এই যে হাইড্রো টারবাইনের ইনলেটের গেট, ধরো আগে গেট ছিল এরকম, এভাবে একদম সিম্পলি ভাবে বোঝার চেষ্টা করো। এখান থেকে পানিগুলো ফ্লো করতেছে, তাই না, টারবাইনের মধ্যে। এখন এটাকে আমরা বাড়াই দিলাম এদিকে, এটা গ্যাপটাকে যদি বাড়াই দেয় বারটাকে, হ্যাঁ, তাহলে এটা আর বড় হয়ে যাবে না? বড় হবে কিনা? হ্যাঁ, বেশি ফ্লো হবে, কিউটা বেশি ফ্লো হবে। এটাই সিম্পলি এভাবে কিন্তু সুইট গেসের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করে প্রাইম ব্যবহার হয়। তবে এখানে সুইটেবল কিছু ম্যানার আছে, কিছু জাল তাদের জানো কিনা, জাল চালি টালি দিয়ে রাখো অনেক দূরে, যাতে মাছ টাছ ঢুকে না যায় তাদের, তাই না? ছাকি টাকি থাকে, অনেক কিছু থাকে, এগুলা যাবো না। কাজে এখন এবং এই যে গেটটা ওপেন করে দিল, হঠাৎ ওপেন করলো করে কত বাড়াইছে? এই 30 মেগাওয়াট ইকুইভ্যালেন্ট। তা 30 মেগাওয়াট যদি আগে ছিল 50, এখন 30 কত হয়েছে টোটাল? এই যে 80। ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নাই। হ্যাঁ, 50 প্লাস 30 মানে 80। ওই যে তাহলে এটা হচ্ছে করেসপন্ডস টু পিএস নট, এটা করেসপন্ডস টু পিস 1 একটু আগে যেটা। হ্যাঁ, কাজে এটা বি পয়েন্ট আসবে এবং ওভারশুট করা কিন্তু শুরু করবে। এটা মোটামুটি এরিয়াটা কাছাকাছি দিচ্ছে এর বেটারা, তবে চাইলে একদম ইকুয়াল করার চেষ্টা করে দেখেন যদি এরিয়াটা সমান হবে না। চলো আগে দেখি না, আমরা যেটা বলা যাবে না। এখন আমাদের মেইন সূত্রটা কি? প্যারালাল কার্ভ দিয়ে তো আমরা এটা অ্যানালাইসিস করেছি, তাই না? তাহলে আমরা সূত্রতে যদি বসাই, এখানে পি ম্যাক্স এর মান কত? 100, রাইট? প্রথম ইকুয়েশন, আর পি তখন মান ছিল কি 50, রাইট? এখন ডেল এর মান আমরা বসাবো ডেল্টা 1, তাই না? এই সূত্রতে যদি আমি ভ্যালুগুলো বসাই, যখন এটা 50, এই পি এর মান 50, তখন অ্যাঙ্গেলের মান কত? ডেল্টা 1 না? তখন এটা কি হয়ে যাবে? sin ডেল্টা 1 হবে, তাই না? আমাদের টার্গেট আসলে ডেল্টা 1 এর ভ্যালু কত সেটা বের করা, তাই না, ডিগ্রিতে। চলো তাহলে পি এর মাধ্যমে 50 বসালাম, এটা বসালাম, বসে কি দেখি কি হয়। এই যে 50 বসাও, তাহলে 50 100 sin del 1, তাহলে sin ডেল্টা 1 এর মান রেশিও করলে এটা কিন্তু রেডিয়ানে ডিগ্রিতে বের করে, তাই না? sin ইনভার্স যেটা হবে ডিগ্রি, কিন্তু আমরা ক্যালকুলেট করতেছি কি এরিয়াতে নিতে হলে তো রেডিয়ানে করতে হবে। কাজে এটাকে তোমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে দিবা। আচ্ছা, একটু শুধু বলতো 1 ডিগ্রি সমান কত জানো? 5/180 স্যার। হ্যাঁ, এখানে 5 মানে কিন্তু এই 3.14 মানে রেডিয়ানের 5। হ্যাঁ 3.14, ঠিক আছে? 180 না কিন্তু 80 ডিগ্রি না কিন্তু, কারণ 180 এসে তো কি ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে কনভার্ট হবে কোথা থেকে? এটা হচ্ছে 3.14, মনে থাকবে রেডিয়ানে কনভার্ট করার জন্য। ওকে, তাহলে এটা ডিলিট করে দিই। তাহলে এইভাবে তুমি চাইলে ম্যানুয়ালি কনভার্ট করতে পারো, চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে কনভার্ট করে দিতে পারো। এখন আসো যে সাডেনলি যে 80 হয়ে গেছে, একটু আগে আমরা বললাম না যে 80 হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে এটা ছিল আগে 50, হ্যাঁ এটা ছিল 50, সরি এটা ছিল 50, হ্যাঁ এটা হচ্ছে 80 হয়ে গেছে। তাহলে এর করেসপন্ডিং অ্যাঙ্গেল কি ছিল? এই ব্যাটারি কিন্তু ভুল করছে, আমরা যেটাকে ডেল নট দিচ্ছে ওরা কিন্তু ডেল 1 ধরছে, আর ডেল 1 কে তাহলে ডেল 2 ধরতে হবে, বুঝে নাই মনে হয়? হ্যাঁ, ওই যে দেখো না না, হ্যাঁ 1 থেকে শুরু করছে। তাহলে কি করবা? এই মনে রাখো যে আমি ছবিটা দেখাচ্ছি আগে, এটা কিন্তু ডেল নট, তো ওরা অঙ্কের ক্ষেত্রে এটাকে কি ইউজ করছে? ডেল 1। তাহলে পরটা কি হবে? হ্যাঁ ডেল 2, ঠিক আছে, ডেল 2 ধরবা। আর বোর মতো করে মিলাই করতে গেলে তাহলে ওই যে এটার মতো করে মিলাই করে, তখন ওটাকে নট ধরবা, এটাকে 1 ধরবা, তাহলে এটাকে বসে একই ভাবে আমরা এটাকে রেডিয়ানে বের করতে পারি। আমাদের মেইন টার্গেট কিন্তু এরিয়াটা বের করা। এই কি বের করা? জি স্যার, এরিয়া। আমরা এরিয়া বের করতে যাব, চলো আমরা এরিয়া বের করি। হ্যাঁ, এরিয়াটা কিভাবে বের করা যায় তুমি আমার সাথে একটু যদি খেয়াল করো, আমরা একটা পয়েন্ট ধরছিলাম, তাই না? এমন পি ধরলে এখানে পি আছে, ধরছিলেন স্যার, এক্স ধরি, কি এক্সও ধরবো না, এক্স ধরলে কনফিউশন হবে। এক্স ধরবো না, এক্স হলে ডিরেক্টর বোঝাচ্ছে, তাহলে এ বি সি ডি, ডি ধরি। হ্যাঁ, ডি তো নাই,
তাহলে এই যে দেখো আমরা যদি বলি এ ডি বি এ ক্লোজ করতে হবে, তাহলে তো এক পাশ বোঝা যাবে। আবার আগের জায়গায় আসো, তাহলে এই এরিয়াটা না, আচ্ছা এই এরিয়াটা কিন্তু আমরা চাইলে সহজে বের করতে পারি। দেখো তো আমরা যদি এটাকে এইভাবে রেক্টেঙ্গেল চিন্তা করে দেখো তো বুঝো কিনা, এটা ঠিক আছে? জি স্যার, আয়তক্ষেত্র হয়ে যায়। হ্যাঁ আয়তক্ষেত্র, ও বইয়ের মতো করে করি, এটা ডেল 1 ধরছে ওরা, এটা ডেল 2 ধরছে, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্র যদি হয়ে থাকে এটার দৈর্ঘ্য কত? বিডি। জি স্যার। বিডি সমান না এতটুকু না দৈর্ঘ্য, না না এটা প্রস্থ, তাই না? প্রস্থ ছোট, আর দৈর্ঘ্য কত? প্রস্থ, জি স্যার। দৈর্ঘ্য স্যার ডেল নট নট থেকে ডেল 1 বি। এতটুকু আর কি, এই যে এতটুকু এটা আমরা কতবার বলতে পারি? ও পিএস 1 বলতে পারি, হ্যাঁ বি ডেল 1 যে যেভাবে বলো, জি স্যার। এতটুকু যে বোঝা গেছে, তাই না? আচ্ছা বইয়ে কিভাবে লিখছি সেটা দেখি, আমরা তো আমাদের মতো বুঝে যাচ্ছি। মানে আমাদের টার্গেট হচ্ছে এই এ ওয়ানটা বের করা। এখন আমরা এটার এরিয়া যদি পাই, এটা এরিয়া থেকে, হ্যাঁ এই এটাকে সাইনের কাপ, তাই না? সাইনের এই কাপটা যদি বিয়োগ দিই, তাহলে এতটুকু পেয়ে যাবো। এই পুরোটা দিলে তো এই এরিয়া সহ চলে আসবে, তাই না? রেক্টেঙ্গেলের মধ্যে আয়তের ক্ষেত্রে বুঝে নেই মনে হয়, এ ওয়ানটা সহ ঢুকে যাবে, এরিয়াটা টোটাল এরিয়া পাবো। আর এখান থেকে যদি বাকি এটা বাদ দিয়ে দিই, কোনটা? এই যে এটা বাদ দিয়ে দিই, এটা চিনছো কোনটা? এখান থেকে এটা হচ্ছে না, কালারটা বোঝা যায় না, এটা এখান থেকে শুরু করে দেখো তো বুঝো কিনা। জি স্যার। এটা যদি বাদ দিয়ে দেয়, প্রথমে এই এরিয়া পুরো নিলাম, তারপরে এই নিচের অংশটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে কোনটা থাকে আলটিমেটলি? বিএডি এ1 এর এরিয়া পাবো স্যার। হ্যাঁ মানে এই ওয়ানটা পেয়ে যাবে। এই কাজটাই করব আমরা, মনে হয় আমরা উপপাদ্য বা বিভিন্ন জায়গায় এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে কি? জি স্যার। হ্যাঁ ওগুলো আসলে পুরনো যারা ভালো করে পড়াশোনা করে তাদের কাছে এগুলো পানি ভাত। হ্যাঁ, এই কথাটাই বলছে দেখো, এরিয়া অফ এ জিবি, তার মানে তারা এখান থেকে কি বলছে? এ ওরা জি দিছে তো, জিবি এটাকে জি দিছে, এ জি বি এই এরিয়াটা হচ্ছে, তাহলে কি হবে? এ জি বি এফ ই জি, তাই না? এই যে দেখো পুরোটা, আচ্ছা এটা কেটে নিয়ে আসি, কেটে আনলে আমাদের জন্য সহজ হবে। অঙ্ক কিন্তু সোজা ফাইনালি, তাই না? তোমাদেরকে তো ধরে ধরে বুঝাই দেয়, তারপরে বললাম মান আইসা আমাদের ফটিকের মতো একটু বুঝাই দিয়ে চলে গেছিল, হোতা হোতা বলতে পড়েছিল। আচ্ছা চলো, যেটা ছিলাম তো এই এরিয়া হচ্ছে এজিবি, দেখো এই যে এজিবি এই এরিয়াটাই তো বের করবো, তাই না? এটা তো এ1, এটা যদি হয় তাহলে এরিয়া অফ জিবি জিবি এফ ই জিবি এফ ই জি হইলে ভালো হতো, তাই না? ওরা এটা দেয় নাই। আচ্ছা বুঝা গেছে রেক্টেঙ্গলটা পাইছো? জি স্যার। মাইনাস এরিয়া কোনটা হবে? এ বি এফ ই, তাই না? এটা বাদ দিয়েছি, দেখো তো বাদ দিয়েছি। এবিএফ জি স্যার। হ্যাঁ এটা হইছে। তাহলে এতটুকু যদি থাকে তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি, আর কোনো বেশি প্রশ্ন করতে হবে না। আচ্ছা তাহলে এই মাইনাস, আচ্ছা প্রথমে যে এই যে এরিয়াটা বললাম, এটা কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ না? জি স্যার। ইজি মাইনাস এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখো ইজি ইনটু ইএফ, আয়তক্ষেত্র। ইজি কোনটা? হ্যাঁ এই যে ইজি, এই যে ই জি মানে এটা, এই যে এটা দৈর্ঘ্য প্রস্থ করে ইএফ এতটুকু। এখন প্রস্থ তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ডেল 2 মাইনাস ডেল 1 না? জি স্যার। হ্যাঁ এই যে ডেল 2 মাইনাস ডেল 1, ডেল 1। আর দৈর্ঘ্য কত? 80, এটি না? ইএফ মানে কি এটি না? স্যার। এইটি, এই তো হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে এটা এটি ইনটু ওই যে অ্যাঙ্গেল দুটোটা বের করে ফেলছিলাম, ডেল 1 ডেল 2 মান একটু আগে, রেডিয়ানের মানগুলা বিয়োগ। হ্যাঁ রেডিয়ান, তো তাহলে একটা অংশ আমরা এরিয়াটা পেয়ে গেলাম। আর এই যে এটা কি একটা ইয়া না, ইন্টিগ্রেশন না? ইন্টিগ্রেশন কি না? জি স্যার। জি স্যার। কোন কার ইন্টিগ্রেশন? ওই কার্ভের, কোন কার্ভ? সাইন কার্ভের না? সাইন এর কি? সাইন ডেল, এই যে সাইন ডেল। আর পিক ভ্যালু কত ছিল এই সাইনটার? যে সাইনটা ছিল স্যার 100, মানে ওই ইকুয়েশনটা আর কি, 100 সাইন ডেল। এটা চেঞ্জ কার চেঞ্জ, ডেল্টা চেঞ্জ, তাই না? বুঝছো সিম্পলি ওইটা। তাই এই কার্ভটা, এই কার্ভের এরিয়া কোন রেঞ্জে বলে? এটা হচ্ছে ডেল 1 থেকে ডেল 2। হ্যাঁ ওই তো ডেল 1 থেকে ডেল 2 তো, তাই না? জি স্যার।
এবার তুমি মানগুলা বসাতে থাকো সবগুলোর মধ্যে, আমরা জানি মানগুলা বসাও। ফাইনালি 5.72 আই ডোন্ট নো মেগাওয়াট রেডিয়ান। এখন এটা মেগাওয়াট রেঞ্জের যে রেডিয়ানে বসাবা, আমরা কিন্তু কনভার্ট করে ফেলেছি তাই না, এই 5.1 মেগাওয়াট রেঞ্জ। একইভাবে এরিয়া 2টা বের করো। আচ্ছা এই যে 2টা আমরা একটু আলোচনা করি। এই যে 2টা কিন্তু এটা উল্টাটা যেটা রিলিজ করতেছে, হ্যাঁ এই পরিমাণ সে রিলিজ করবে, তাহলে এটা নিশ্চয়ই ভিতরে এক্সট্রাটা। তাহলে এই কার্ভের দেখো এতটুকু না এতটুকু, হ্যাঁ তাহলে আমরা প্রথমে কোন এরিয়া বের করবো, সাইনের এরিয়াটা তাই না, এই সাইনের ভিতরে না, প্রথমে তো সাইনটা আগে, এবার এই সাইনটা আগে না, কার্ভটা আগে না, এই কার্ভটা কি সাইন না? জি স্যার, সাইন থিটা না, তো সাইন থিটাটা আগে, পরেরটা দেখো নড়তে চায় না, এই যে দেখো সাইন পাইছো, ই সাইন ডেল্টা, এটা আগে না? জি স্যার। এবার মাইনাস কোনটা, রেক্টেঙ্গেলটা, তাহলে সাইন করলে এই পুরো এরিয়া চলে আসবে। জি স্যার, পুরো এরিয়াটা থেকে এখান থেকে যদি বাদ দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ বাদ দিলে হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে পেয়ে যাব বাকিটা, এটুটা পেয়ে যাবো। কথা এটা বুঝে নেই কে বলো, বুঝে নেই কে? প্রথমে সাইনটা নিলে পুরো এরিয়া চলে আসবে এর নিচে ভিতরে, তাই না? আমরা জানি যে কোনো সাইন ইন্টিগ্রেশন তার আন্ডার এরিয়া, তো এরিয়ার মধ্যে তো এটাও পড়ছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এতটুকু বের করা, এতটুকু বের করে দেখলাম যে এই নিচের অংশটুকু বাদ দিলেই ওই এরিয়া থেকে তার বাকিটা এটুই নির্দেশ করে, তাই না? তো এটা তো আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য কত 80 ইন্টু প্রস্থ কত, হ্যাঁ 5 মাইনাস ডেল 2 মানে 5 মাইনাস 2 ডেল 2, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটাই তো করছে, এই জি স্যার দেখো তো 5 মাইনাস ডেল 2 এই যে 80, আর প্রথমে ছিল পি সাইন ডেল্টা, পি মান তো 100 আমরা জানি, সাইন ডেল, আর অ্যাঙ্গেল কত ডেল 2 থেকে মাইনাস ডেল 2, তো এগুলো বসাইতে থাকো। এই দুনিয়ার ইজি অঙ্ক না, মনে হয়েছিল কঠিন, আসলে ইজি। এবার তুমি এখানে আসলে মাইনাস কত দেওয়া আছে যে 17 মেগাওয়াট রেডিয়ান, ঠিক আছে? আচ্ছা, since the area A is less than the area 2, the system is stable. না এমনি স্টেবল এর মেইন শর্ত হচ্ছে যে এটা কত হবে, আমি এটা এদের কথা কিন্তু বুঝি না, এদের এখানে একটা ভুল আছে। হ্যাঁ শর্ত হচ্ছে এটা, আমি তোমাকে বলে রাখি যে আইতার এরিয়া দুটো সমান হবে, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন। দুটো এরিয়া যদি, তাহলে কি সিস্টেম স্টেবল, কিংবা ডেল্টা কনস্ট্যান্ট হবে। হ্যাঁ A1 অবশ্যই কি হবে, A2 থেকে বড় হবে, তাই না? মানে সে ফোর্স করে নিয়ে আসবে ডেল1 ইকুয়াল, তাইলে এটা কি হবে, এই কন্ডিশন যদি মানে তুমি এটাকে বলতে পারো রেজাল্ট যা আসুক, ঠিক আছে? তোমার ক্যালকুলেশন এটা তো আসলে হুবহু এভাবে দিব না, এখানে একটা ভুল আছে, এটা কিন্তু ছিল 117, মাইনাস বা কত ছিল, আচ্ছা মাইনাস ছিল, কাজে এটা তোমরা পরে ক্যালকুলেট করে দেখো। শর্ত হচ্ছে এটা, ওকে? এটা ফুলফিল করলে তুমি লিখে দিবা, যদি A1 এর মান সমান যদি হয় স্টেবল, বা বেশি হলে স্টেবল, আদারওয়াইজ আনস্টেবল লিখে দিবা, ঠিক আছে? এই জি স্যার। জি স্যার। একটা কল আসছে, ধরি, কি বলো? আরেকটা অঙ্ক দেখি, আমরা বোঝার চেষ্টা করি যে 19.7 a generator with constant excitation supply। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েট ডিসকানেক্ট হয়ে গেছিল, এবার ঠিক আছে? এই ছেলেরা, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, যেটা বলছিলাম এটা আরেকটা উদাহরণ, এ জেনারেটর উইথ কনস্ট্যান্ট এক্সাইটেশন সাপ্লাইজ 30 মেগাওয়াট। তাহলে
ওই যে ইনিশিয়ালি যে মেকানিক্যাল পাওয়ার সেটা 30 তে আছে, PS1, ঠিক আছে, সরি PS0 আমাদের উদাহরণে। এরপরে বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, বুঝছি তো, সাপ্লাই দিচ্ছে ট্রান্সফর্মার হয়ে ট্রান্সমিশন লাইন, যে কথাগুলো তো ঠিক আছে, হাই ভোল্টেজ লাইন টু অ্যান ইনফাইনাইট বাস, বুঝলাম। ইফ দ্য স্টেডি স্টেট স্টেবিলিটি লিমিট অফ দ্য সিস্টেম ইজ 60 মেগাওয়াট, বলা হচ্ছে তাহলে লিমিট বলা হয়েছে, তাই তার মানে ইট ইজ ম্যাক্সিমাম, রাইট? জি স্যার, পিম্যাক্স। ম্যাক্সিমাম হয়, তারপর ওই যে 100 মানে ইভি বাই এক্স এর ভ্যালু হচ্ছে 60। Estimate the maximum permissible sudden increase of the generator output resulting from the sudden increase in the prime mover, মানে বলতে এখানে আগের যে আউটপুট, এটা হচ্ছে তার ঠিক উল্টা পথে হাঁটা। বলা হচ্ছে যে সিস্টেম যদি স্টেবল হয়, মানে এই যে হঠাৎ এটা লিটল পানির ফ্লোটা আমরা বাড়াই দিলাম, কিন্তু সিস্টেমটা স্টেবল, তাহলে ম্যাক্সিমাম কত পর্যন্ত বাড়াইতে পারবো, মানে এই PS1 এর মান কত হইলে হ্যাঁ এটা স্টেবল আছে, তাহলে PS1 এর মান কত আছে সেটা বের করো, বুঝো নাই মনে হয়? একটু আগে 50 থেকে বেড়ে 80 ছিল, এর আগের অঙ্ক মনে আছে? জি স্যার, জি স্যার। আমাদের এই 50 থেকে 30 অতিরিক্ত হয়ে 80 যে হয়েছে, আমাদের জাস্টিফাই করতেছে এটা স্টেবল কিনা, এই যে বেড়ে গেল, এটা কি স্টেবল আছে না এখানে স্টেবল হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে আমরা এই ভ্যালুটা জানি, এখন হঠাৎ এটা বাড়ছে, বেড়ে কত হয়েছে সেটা জানি না, এটা দেয়া নাই, বলা আসছে যে সিস্টেমটা স্টেবল, বুঝো নাই? মানে A1 A2 সমান, হ্যাঁ এই যে A1 A2 যে সমান আছে, তাহলে এই যে বাড়লো বেড়ে যে এখানে একটা ভ্যালু হলে, ভ্যালুটা কত? PS1 পি এর মান বের করতে হবে স্যার। হ্যাঁ, A1 এর মান কত? এটা PS0 তো জানি, জি স্যার। কথা বোঝা গেছে? PS0 হচ্ছে 30, এটা এখানে কেটে 30 বসাও, কথা বোঝা গেছে? সিস্টেমটা স্টেবল, ইনিশিয়ালি ছিল এত, ম্যাক্সিমাম হচ্ছে এটা 60, এটা হঠাৎ বেড়ে গিয়ে PS1 হয়েছে, এই PS1 এর ভ্যালু কত হলে এটা স্টেবল হবে, তাহলে আমরা এই কন্ডিশনটা জানি, এখন PS1 এর মানটা বের করব। এই প্রশ্ন বোঝা গেছে? জি স্যার। বুঝলে তো ভালো, না বুঝলে তো আরো ভালো, না বুঝলে আরো ভালো, এক দূরে চলে যাবো, ধরতে পারবো না আমাকে। আমার মনে হয় এটাকে একটু প্রুভ করে নিই, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যানোটেট করতে গিয়ে যে কত ঝামেলায় পড়তেছি, অবশেষে আমাদের অনলাইন শেষ হয়ে যাচ্ছে, তাই না? এই অনলাইন কি আদৌ শেষ হবে? কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, মানে ইউরোপ নাকি অলরেডি, আমরা আর অনলাইন চাই না স্যার, শেষ অনলাইনের প্রতি আগ্রহ চলে গেছে স্যার। স্যার ইউরোপের লকডাউন দিচ্ছে আবার স্যার। তুমি জানো ইউরোপ তো অলরেডি লকডাউন শুরু করে দিচ্ছে। আল্লাহ মাফ করো আমাদেরকে, আমাদের দেশ করো, আমরা গরিব মানুষ, আমরা বুস্টার টিকাও নাই, কিছুই নাই, হ্যাঁ, এখনো তো আল্লাহ অনেক ভালো রাখছে, দোয়া করো যেন এরকম কোনো কিছু না হয়, ঠিক আছে? মানে এখন ভয় যেটা, নতুন যে ভেরিয়েন্ট, এটা কেন ভয় পাচ্ছে জানো? এটা স্পাইক গুলো আছে না, নর্মাল যে ডেল্টা এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখন তোমার যে ওষুধ এক্সিস্টিং ফাইজার সহ যা আছে সব তো স্পাইককে টার্গেট করে করছে, স্পাইক গুলাকে হ্যাঁ ভূতা বানিয়ে দিল, এটা স্পাইককে দিল, তোমার তো এটা ভূতা বানাতে পারবে না, এই জন্য ভয় পাচ্ছে আর কি। স্যার এই জন্য কোনো ভ্যাকসিনই নেই স্যার। হ্যাঁ সেটাই আর কি, এটা ভ্যাকসিন তো নাই, কারণ যে স্পাইক, হ্যাঁ মানে করোনা বেশি শক্তিশালী, করোনা তো আজকে নতুন রোগ না, করোনাতে এটা একটা ভেরিয়েন্ট, কোভিড-19 হচ্ছে যে একটা ভেরিয়েন্ট করোনা, কাজে অন্য স্পাইকেও তারা কাজ করছে, ওগুলো এত ইয়ে ছিল না, কিন্তু এটাই সে এখন আরো মারাত্মক, ভয়টা তো এখানে। হ্যাঁ, তোমার ওষুধ যখন কাজ করবে না তখন তো একটু দ্রুত ছড়ায় পড়বে। এই যে আলহামদুলিল্লাহ মাঝখানে আমাদের কন্ট্রোল ছিল কি, আমাদের দেশে মানুষের জন্য সিনোফার্মের যে কি জানো ভ্যারোসেল, এটা খুব কাজ করছে, হয়তো অন্য দেশে কম 70%, কিন্তু আমাদের দেশে আমার তো মনে হয় 90% কাজ করছে, আমাদের যে জলবায়ু প্লাস আমাদের ডিএনএ যে ওরিয়েন্টেশন, এই কারণে আমাদের কন্টামিনেশন কম ছিল। এখন যাই না সামনে ভেন্টি হবে, পাপা তুই যাও, পাপা পড়ছি। আসসালামু আলাইকুম স্যার। একটু দাঁড়াও, কিছু করে না, আল্লাহ আমাদের সেভ করে দিয়ে দোয়া করে চলো শুরু করি। আচ্ছা, এই জেনারেটর উইথ কনস্ট্যান্ট, এই প্রশ্ন তো বোঝা গেছে তাই না? জি স্যার। এবার চলো তাহলে এখানে আমরা প্রথম ইনিশিয়ালির জন্য যখন ডেল্টা 1 ডেল্টা 2 ছিল p = 30, ওই ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে p = p max 30, হ্যাঁ, সেখানে 6 হচ্ছে ম্যাক্সিমাম সাইন ডেল, তো এরিয়াটা এজিবি, ওই যে আগের মতোই এজিবি, তাই না? এই এরিয়াটা
কত হবে এরিয়াটা বলো তো, A1টা কত হবে? A G B X বলো কত হবে? হুম এরিয়া জিবি তে হ্যাঁ এটাই তো। আচ্ছা তোমরা কি এই বিষয় থেকে বুঝতে পারতেছো না? আমি কিন্তু বারবার দেখাচ্ছি, লেখাও আছে এই দেখো জি P1, স্যার এই দুটো রেক্টেঙ্গুলারটা একসাথে লিখছে আর কি, বেটারা দুইটাকে এক্সট্রা লিখছে, এটা তো ভাঙো না, ভাঙলে তাহলে আরো ক্লিয়ার হবে। ডেল্টা 1 P1 ডেল্টা 2 তাই না? ডেল্টা 2 জি স্যার P1 মাইনাস হ্যাঁ এবার বুঝবা ঠিক আছে। এবার স্যার এবার তো বুঝছি, এটা কি আশফাক নাকি? আশফাক এটা স্টেভেনসনের না শর্টকাট করে, এখন আশফাক কি স্টেভেনসনের ফলো করা শুরু করলো নাকি? ভাইরা বই বিক্রি হইতেছে না মনে হয়। আর স্টেভেনসন তুমি যাই বলো ওইটা মারাত্মক বেশি শর্টকাট করে ফেলছে ওটা। তাহলে এখন দেখো, এখন তো এরিয়া মানে কি del1 মাইনাস del2 তাই না? আর P1 তো আছে, ও একটু আগে এটা বুঝছো আর এখন এটা বুঝো না? না জি স্যার এখন বুঝছি ঠিক স্যার আছে। আমরা বাঙালি তো ভাইয়া ছিল সাইড নোট দিতে হয়, টিচাররাও ছিল আগে এরকম, আমরা হয়ে গেছি এরকম। সব ঠিক আছে, সাইড নোট কেন দেনে? 10-এর মধ্যে 5 কাটি বই ফেলাইছে, এটা কোনো কথা? এরকম হয়েছে কিনা তোমার? জি স্যার এখনো হয় এটা স্যার হয় স্যার। না না কেন সাইড নোট কেন দরকার? আমার কথা হচ্ছে যে ওই যে স্টেভেনসন কত জিনিয়াস দেখছো তুমি, স্টেভেনসন নাম্বার কাটুক পারলে ওই বারটা তো 10 লাইনের জায়গায় 2 লাইন লেখা, আর বাকিতে 8 লাইন গায়ে। তো আচ্ছা তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রথমটা যেহেতু নিচে এরিয়াটা তাই না, তাহলে এই ক্ষেত্রফলটা আগে হবে মাইনাস তারপর সাইডের অংশ। আমি কি আবার দেখাবো? এই যে ক্ষেত্রফলটা আগে তাই না, এরপরে সাইডের অংশ, জি স্যার ঠিক আছে সবকিছু। এই আগেরটার মতো আর কি স্যার হ্যাঁ সংক্ষেপে বোঝা গেছে, আমি ভেঙে দিলাম। জি স্যার বুঝছি আচ্ছা এই পরেরটার ক্ষেত্রে আগে হচ্ছে সাইন পরে হচ্ছে এরিয়া P1 ডেল, জি। ঠিক আছে? সেজন্য আচ্ছা সাইন এরিয়াটা করে দেখায় দেয়, ওরা কিন্তু এটারও আবার আলাদা নাম করছে। দেখছো এটার আবার এটার কত দিল, ডেল্টা 3 ডেল্টা 1 থেকে, হ্যাঁ বংশন খুলে স্যার এতগুলো নাম। দেখছেন এই একই DMC ইন্ডিকেট করছে ডেল্টা 3 del1 জি স্যার del1 দাঁড়াও, এটার একটু দৌড়াচ্ছি, এটা বেশি কাবজাব করে ফেলছে। তোমরা প্রয়োজন তোমাদের মতো করবা, এত পণ্ডিতি করার কি দরকার? আচ্ছা তাহলে এরিয়া হচ্ছে del1 থেকে del3 হবে, এই del1 del3 হবে না, এটা একটা হবে। তুমি তোমার মতো করো তো, ইতার কথা শুনিও না। এই যে দেখো এরিয়া দুটো সমান স্টেবিলিটির জন্য, এই যে পাইছো, ও তো এখানে ঝামেলা করছে তাই না? তুমি জি, del1 স্যার। থেকে del2 লিখবা, del2 থেকে ঠিকই তো আছে, এই যে del2 থেকে del3 চিত্রে স্যার del1 টা ডাবল ইউজ করছে হ্যাঁ ইতা ইয়া দেখছে, দাঁড়াও আমি ওটা del2 হবে আর কি স্যার হ্যাঁ এটা del2 হবে। আর এটা আরো ওই যে ইয়ার মধ্যে কি জানো বলো না, ও বলছে সরে গেছে, এই যে কাছাকাছি দিলাম, ঠিক আছে? আবার আমাদের স্যাররা সরে গেল নাম্বার কেটে দিল। জি স্যার ওটা del2 হবে আর এটা del3 ঠিক আছে মানে তো এখন ডেল ঠিক নোট আছে। বানাইতে গিয়া বুঝছি প্রথমে অর্ধেক ফলো করছে তাই না, প্রথমটা ডেল নোট লিখছো, পরে নিজে কনফিউজ হয়ে গেছে, চেঞ্জ করে দিয়া এডিশন গুলাতে ঠিক করে নেই কেন? আমরা তো বাজেভাবে কথা বলতেছি তাই না, অভদ্রভাবে। আচ্ছা তাহলে আমরা স্টেবিলিটির জন্য কি দুটো তো জানি, ফর স্টেবিলিটি কি হয়, এরিয়া দুটো সমান হয়, যেটা আমি প্রথমে বললাম জি স্যার তাই না? এদিকে যদি নিয়ে আসি তাহলে 0 হয়ে যাবে। এবার বসাও, এবার অপারেশন উল্টো ভাবে করতে থাকো, তাহলে P1 মাইনাস এত 60 মাইনাস এত। আচ্ছা এখান থেকে যদি আমরা P1 60 ডেল মাইনাস কমন আছে পিটার আগে নিয়ে আসছি, কারণ জি স্যার দেখি কত ভাবে কোন দিকে করতে পারে। এবার del1 থেকে del3 পর্যন্ত কি করছে বলো তো এরা? del1 থেকে del3 পুরাটাকে একটা ধরছে স্যার, পুরোটা স্যার কমন del1 থেকে ও আচ্ছা del3 দুইটা, এখন তো দুইটা হয়ে গেছে তাই না? জি স্যার ওইটাকে পুরো একটা ধরছে। ওই যে এটা মাইনাস ছিল তো, এটা পরে উল্টা করে প্লাস করে ফেলছে তো, তাহলে x প্লাস x কি হয়েছে? আচ্ছা এটা ধরো এইটাও x এইটাও x তাই না, না লিমিট তো ভিন্ন তাই না? না স্যার ও আচ্ছা হ্যাঁ বুঝছি এক করে ফেলছে। হ্যাঁ ওই যে del1 থেকে del2 প্লাস আমরা del1 আগে থেকে 3 পর্যন্ত ধরছে আর কি স্যার হ্যাঁ আগে আমরা আলাদা করছি, এটা এখন এক করে ফেলছে আর কি, বললাম না উল্টা পথে হাঁটতেছে, জি স্যার মানে আগে তুমি ওদিকে গেছো তো,
ওইদিকে গেছিল, এখন উল্টা দিকে এদিকে আসতেছে, আগের অঙ্কের ঠিক উল্টা। ঠিক আছে, এই যে তাহলে একটা লিমিট, এই যে আগে del2 ছিল এখন আমরা একটানে কোথায় চলে গেছি রেঞ্জটা, মানে এখন এই যে এখান থেকে ধরে দিলে তো একদম দুনিয়াদারি সব চলে আসে, তাই না? পুরো চলে আসে না? জি স্যার। এটা বেশি জিনিয়াস। চলো এটার আরেকটু দেখি। তাহলে আলটিমেটলি এত, এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করে থাকি তাহলে আমরা জানি শুধু ডেলকে ইন্টিগ্রেট করে ডেল থাকে, প্লাস সাইনকে করলে কস হয়ে যায়। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে থাকো, বসানোর পরে আমরা যদি এখানে বিয়োগ থাকবে এই, হ্যাঁ এখন 1.a, এতে আমরা কি জানি শুরুতে 30 ছিল না? 30 ছিল জি স্যার। হ্যাঁ, তাহলে ওইটা বসালাম, তখন ওই পয়েন্টের যে ডেলের মানটা এটা কিন্তু del1, তাই না? তো এই শুরুর একটা ইকুয়েশন তো আমরা লিখতে পারি, এটা এই কথাটা তুমি চাইলে প্রথমে লিখতে পারতাম, এই কথাটা এই যে এই ইকুয়েশনটা একদম শুরুতে লিখে ফেলতে পারতাম, একদম শুরুতে, বুঝো না? ওই অঙ্কের মতো 30 60, এবং এটাকে ছোট করে ফেলতে পারতাম, এই পাশে এটা পাঠালে কি হয়ে যেত 0.5 হয়ে যেত, তাহলে সেখান থেকে ওই যে বের হইছে, তো এটা একদম শুরুতে করে del1 এর মানও বের করা যায়। হ্যাঁ, পরে এখানে বসা দিলে হইতো, তাই না? কি তারা পরে করছে আর কি, যার যে এখানে সেখানে করে এই পারছো এখান থেকে, পরে এখান থেকে রেডিয়ান বের করে সেখান থেকে আবার ডিগ্রিতে নিয়ে গেছে উল্টা। আচ্ছা, এবার পয়েন্ট বি টা আবার কি জানি, বি এরটা আমি আর জানি না, তাই না? ওইটাই তো বের করতে হবে, 60 del ন, আর del c মানে কি মনে আছে? del c মানে কি 5 - del2 ছিল। হ্যাঁ, ওই 5 থেকে এটা বাকিটা বিয়োগ দিলেই হবে, একই উভয় দিকে যেহেতু সিমেট্রিক্যাল, তাই না? অনুরূপ। তাহলে এটা কাজে সেখান থেকে আমরা একটা কথা বলতে পারি, এইটা যদি এখানে বসাও, কোথায় এখানে বসাই দাও, এই 5 দিয়ে এটা এখানে বসালে আলটিমেটলি এমন একটা বের হয় না? জি স্যার। del2 এর মান 2 এর মান এখান থেকে বের করো না, del2 এর মান হচ্ছে 5 - del3 হয়ে যাবে, তাই না? 5 - del3 জি স্যার। তো এটা এখানে বসাই দাও, তোমার সিস্টেমের মতো দুই লাইন মাথায় রেখে দিতে হবে, 180 ডিগ্রি মাইনাস হলে cos হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে একটা ভ্যালু তুমি পাবা, রাইট? এই ভ্যালুটা পাবা, এই যে এটা, তাহলে এই যে এটা কিন্তু পেয়ে গেছো এই ক্যালকুলেশন করে। এবার আসো ইকুয়েশন উইল বি সলভড বাই দ্য ট্রায়াল এরর মেথড। পুট ট্রায়াল এরর বুঝছো? এবার একটা একটা করে ভ্যালু বসাইতে থাকো, বুঝে নেই মনে হয়। এবার আমাদের তো অ্যাঙ্গেল নাই, এই ডেল আমরা তো ইজিলি কি পেয়ে যেতাম বলতো? del2 এখন যদি আমরা del2 সমান 5/3 বসাই, 60 ডিগ্রি বসাই, তাহলে কত হবে? এই লেফট সাইড 5/3 জি স্যার। তখন রাইট হ্যান্ড সাইড কত হবে? 1.66। তাহলে লেট পুট, তাহলে কাছাকাছি হয়, মানে একটু পার্থক্য হয়। তো বলতেছে যে দাঁড়া, এত না আরেকটু বাড়াই দেই, কি বলো? জি স্যার। তখন 60.4 করছে। হ্যাঁ, ট্রায়াল এরর মানে কি বুঝো? মানে কাছাকাছি ভ্যালু আমরা একটু একটু বাড়ায় দেখি। আমাদের আচ্ছা, আমাদের শর্ত কি দিছে? a1 সমান a2, মানে লেফট সাইড সমান রাইট সাইড সমান হবে, যতক্ষণ পর্যন্ত কাছাকাছি আছে ততক্ষণ পর্যন্ত আমরা স্টেবল বলছিল স্যার। হ্যাঁ স্টেবল ওইটা ধরি। হ্যাঁ, তখন 5 প্রথম 60 বসাইছি, দেখি যে খুব কাছাকাছি গেছে, কিন্তু আরেকটু বাড়াইলে মনে হয় কাছাকাছি, তখন এটা আমরা দেখলাম বসায় যায়, এটা তো কাছাকাছি হয়ে যাচ্ছে, তার মানে আসলে অ্যাঙ্গেলটা কত? 60.4 ডিগ্রি। আসলে আমরা তো এখানে ট্রায়াল এরর করলাম, এখন তো অনেক অপটিমাইজেশন টেকনিক আছে, আর্টিফিশিয়াল বি কলোনি, তারপরে ব্লু হোয়েল অ্যাপ্রক্স দিছে স্যার, এটা প্রায় হ্যাঁ এটা হচ্ছে ডিটারমিনিস্টিক মেথড, কিন্তু এখন আর্টিফিশিয়াল এআই মেথড ইন্টেলিজেন্স করা হয়, যেটা নেশন স্পায়ার, সে করে সোয়াপ অপটিমাইজেশনের মাধ্যমে যেটা অ্যাকুরেট ভ্যালু ওটার কাছাকাছি চলে যায়, বুঝো নাই? তাহলে তোমার একটু মজার আইডিয়া দিই, এই যে আমাদের এতদিন কিন্তু পাওয়ার সিস্টেমে এআই অ্যাপ্লাই করা হতো না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু দেখা যায় যে ট্রায়াল এরর করতে প্রচুর সময় লাগে। আর আর্টিফিশিয়াল মেথডটা কি? ধরো আমরা আর্টিফিশিয়াল বি কলোনি শুনছো, বি মৌমাছি কিভাবে সে ডিটেক্ট করে কোথাও মধু আছে? এটা কিন্তু দূর থেকে তাদের একটা স্টাইল আছে। আবার পিঁপড়া দেখবে দল বেঁধে যায় এবং সবচেয়ে কাছাকাছি ডিস্টেন্সে সে বের করতে পারে, তাই না? জি স্যার। তার কিন্তু একটা ওয়ে আছে, এই ওয়েতেই কিন্তু অ্যালগরিদম গুলো ডেভেলপ করা, এটাকে বলে আর্টিফিশিয়াল বি কলোনি, অ্যান্ট অ্যালগরিদম বা হয়াল, এই যে ব্লু হয়াল, সাগরের যে হয়াল গুলা, এগুলো কিভাবে খাবার সন্ধান করে, কাছাকাছি কোনটাকে অ্যাকুরেটলি বেশি পরিমাণ, ওই মেকানিজমের মাধ্যমে আমরা এই যে 6.4 সে ইজিলি উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারে, এত ট্রায়াল এরর লাগে না। আর ট্রায়াল এরর মেথড যদি করতে অনেক সময় লাগবে,
আমাদের পাওয়ার সিস্টেমে খুব দ্রুত রেজাল্ট লাগবে। এই জন্য এটা তো বেসিকটা তোমার শিখতে হবে। যখন তোমরা মাস্টার্স বা পিএইচডি তে পড়বা তখন দেখবে ট্রায়াল তো তোমাকে স্যার মনে হয় একদম একুরেট যে ভ্যালু এটা আসবে না। না আসবে না। এই জন্য তো বললাম তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করা হয় এখন। ইভেন ফাজি লজিক অনেক রকম আছে, হ্যাঁ, টেকনিক আছে যেগুলো ইউজ করা হয়। এনএন আছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে করা যেতে পারে। এগুলো পরে বুঝবা, কিছু নাম বলে রাখলাম আর কি, ভবিষ্যতে যদি কাজে লাগে। সো আশা করি এই অঙ্কটা মোটামুটি বুঝতে পেরেছো, কি বলো এই ছেলেরা? জি স্যার। আমরা কি জি, আরেকটা স্যার। অঙ্ক করাবো? স্যার। একটা অঙ্ক করা দিয়ে এটা না, হচ্ছে স্যার। আমাদের এই মাথা ফেলো বা আমাদের না স্যার আজকে 10টার আগে ছেড়ে দেবো। 10টা স্যার বাজে গেছে অলরেডি। টানি স্যার টানি ঘুরে 10টা ফেলো, স্যার বেজে গেছে স্যার, এখন স্যার বুঝতেছি না কোনো কিছু স্যার, শুধু তাকায় আছি স্যার। তাকায় স্যার থাকো। আজকে আরে আজকে ফিনিশ করতে হবে তো, তুমি কি পিএল নষ্ট করবা নাকি? এই তোমরা মানুষ স্যার নাকি ফেল বলো? করে দিছে স্যার আমাদের। আল্লাহ, স্যার আমাদের পরীক্ষা স্যার। শোনো, আমি যেটা এখন বুঝাই দিচ্ছি, যেটা রেকর্ড হচ্ছে, তুমি চাইলে পরে আমাকে ডাইকেও তো বুঝতে পারবে না। রেকর্ডে দেখলে পরে তো অন্তত দেখতে পারবা যে বুঝি আর না জি বুঝি। স্যার, জি স্যার, জি স্যার। এই সময়টা আমাকে দাও না, কথা বকবক করো না, আমাকে 10টা পর্যন্ত দাও, আমি একদম টেনে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখন ডাবল সার্কিট লাইন যদি থাকে, এটা একটু তুমি শুধু আমার সাথে হ্যাঁ না করলেই বুঝবা, তাইলে হইলো। আচ্ছা, আমাদের একটু আগে আমরা সিম্পল একটা ইয়ে দেখছি, জেনারেটর, একটা ডিরেক্ট অ্যাক্সিস, তারপর একটা লাইন, এরপর ইনফাইনাইট বাস। এখন লাইন কয়টা হয়েছে? দুইটা স্যার। দুইটা দুইটা হয়েছে লাইন স্যার। প্যারালাল। আচ্ছা, লাইন বাড়লে সুবিধা নাকি কমলে সুবিধা বলতো? বাড়লে সুবিধা না স্যার? হ্যাঁ, বাড়লে সুবিধা হবে, কারণ তুমি যে তোমার বাসায় পানির ট্যাঙ্কে একটা লাইন দিয়ে যে পরিমাণ পানি ইজিলি ইনটেক করবে, দুইটা দিলে কিন্তু আরো বেশি করবে। ঠিক আছে? তো জি স্যার। লাইন যদি দুইটা হয় তাহলে এটা যদি PE1 একটা, সে একটা ট্রান্সফার করবে তার লাইনের ক্যাপাসিটি অনুসারে PE2। ধরো একটা লাইন চলে গেছে এই রাউজান দিয়ে, আরেকটা লাইন চলে গেছে কোন দিক দিয়ে দেবো বলো? রাউজান আগুনিতে, আরেকটা চলে গেছে ধরো ওই এই কুমিরা লাইনে চলে আসছে দুটা। হ্যাঁ, কুমিরা ফুলতলা সাবস্টেশন হয়ে আরেকটা হচ্ছে শিকলবাহ সাবস্টেশন হয়ে। তাহলে দুইটা কিন্তু আলাদা ক্যাপাবিলিটি, তাই না? প্যারালাল, এই যে আমাদের এটা হচ্ছে কাপ্তাই, সেখান থেকে দুই লাইন হয়ে আমাদের ইনফ্যান্ট বাসে সাপ্লাই দিচ্ছে, মানে ন্যাশনাল গ্রিড। এখন আসা যাক, তাহলে প্রতিটা লাইনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কিন্তু আলাদা। একটাকে আমরা প্রথমটাকে ধরো PE1 লিখি, তাহলে ওই লাইনের জন্য কি হবে? EV/X। এখন কি লাইন এ হবে নাকি বি হবে? এটাকে এ ধরলাম, এটাকে বি, লাইন 1 কে এ, লাইন, তাহলে PE1 হইছে EV/A X1 স্যান্ডেল হবে। একই ভাবে দ্বিতীয়টার জন্য আরেক রকম হবে না? এই জি স্যার। জি স্যার। তার মানে দুইটা লাইনের জন্য দুইটা কার্ভ হবে, এবং প্রতিটা লাইনের ম্যাক্সিমাম আলাদা আলাদা। এতটুকু তো ক্লিয়ার বোঝা যায়? জি স্যার। এইটাই জাস্ট, হ্যাঁ, দুইটা লাইন। এখন এইটা নিয়ে একটা অঙ্ক করতে যাবো, এই যে P জন্য V/XB স্যান্ডেল, দুইটার জন্য ম্যাক্সিমাম। বলে না যে দুই লাইনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কিন্তু আলাদা। তুমি চাইলে দুইটা সমান না, তুমি লাইনের ইয়াস সেম হয়, এই তোমার ট্রান্সমিশন সঞ্চালনের ক্যাপাসিটি সেম হয়, তাহলে ঠিক আছে, হ্যাঁ, একই পাওয়ার সে ডেলিভার করতে পারবে। কিন্তু যদি লাইন ভোল্টেজ সহ অন্যান্য প্যারামিটার আলাদা হয়, দুইটা EV/X টা আলাদা হবে, ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারির যে ক্যাপাসিটি। ঠিক আছে? তো যদি দুইটাকে আমরা একসাথে চিন্তা করি, তখন সেটা আমরা আলাদাভাবে অ্যানালাইজ করতে পারবো। তো এইরকম, আমরা ওদিকে যাব না, এইরকম একটা ম্যাথমেটিক্স সলভ আমরা করার চেষ্টা করবো। চলো, এটা করলে তোমাকে আমি ছেড়ে দেবো, যাও। আর বাকি যে ছোট একটু আলোচনা আছে, এটা একদম ছোট, এটা একটু বলে দিলেই হবে। A double circuit three-phase feeder connect a single generator to a large network. একটু আগে যে দুইটা সার্কিট আছে প্যারালাল। The power passing to the limit of steady state safety for each circuit is 100. এবং দুইটা লাইনের জন্য ম্যাক্সিমাম কিন্তু কত? সমান। হ্যাঁ, এই যে এই লাইনের জন্য 100, দুইটা মিলে কি হবে? 200 হবে, তাই না? The power 100 megawatt. The line is transmitting 80 megawatt when one of the circuit is suddenly switched out. Determine the, আচ্ছা, the line is transmitting 80 megawatt when one of the circuit is suddenly, আচ্ছা, যদি বলতেছে একটা লাইন যদি আইসোলেট হয়ে যায়, মানে ওপেন হয়ে যায়, এই যে একটু আগে যদি আমরা দেখি, লাইন তো দুটা সাপ্লাই দিচ্ছিল, তাই না? হয়ে গেল এটা, এই যে এটা ধরো এই লাইনটা আউট হয়ে গেল, তখন পাওয়ার কোন দিক দিয়ে সাপ্লাই দেব? এটা না, এদিক দিয়ে আসবে, তাই না? এটা তো ওপেন হয়ে গেছে, তাহলে এর আগে সে সর্বোচ্চ 100 মেগাওয়াট দিতে পারো,
পারতো, তাই না? কিন্তু এখন একটা যখন আসে তখন সর্বোচ্চ কত দিতে পারে? ক্যাপাবিলিটি কততে নেমে আসছে? 80 তে। 80 তার জন্য 80 কার্ভ হবে আর কি, এইটাই, আর কিছু না, এতটুকু বুঝতেই হবে। তো প্রথম যখন প্যারালালে, তখন প্যারালালের সময় কিন্তু টোটাল রিঅ্যাক্ট্যান্স প্যারালাল হবে, তাই না? রিঅ্যাক্ট্যান্স প্যারালাল হয়, এটা তো জানো। আমরা এখন এটাই দেখতে যাব যে এইটা আউট হওয়ার ফলে আমাদের বেগ সাডেনলি সুইচ আউট, ডিটারমাইন উইথ দ্য রেফারেন্স টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম হোয়েদার দিস জেনারেটর ইজ লাইকলি টু রিমেইন ইন সিঙ্ক্রোনাইজ। এখন বলতে হচ্ছে একটা লাইন যদি আউট হয়ে যায়, এই অবস্থায় আসলে সে কি লোডে বা ইনফিনিট পাসে সাপ্লাই দিতে পারবে, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন পঙ্গেল কার্ভ থেকে আমরা তো একটা জানি, ইকুইভ্যালেন্ট জানি ইকুয়েশন ফর কার্ভ এ। এর জন্য যদি আমরা দেখি, যখন দুইটা লাইন, প্রথমটা কিন্তু একটা লাইন আছে, আর উপরে যেটা, এটা কয় লাইন মিলে সাপ্লাই দিচ্ছে? 2 লাইন মিলে। দুইটা মিলে প্যারালাল যখন দিচ্ছে, তার প্রতিটা যদি 100 হয়, দুইটা মিলে 100 তো সেম লাইন, হ্যাঁ সেম লাইন, তাহলে কত হবে? ম্যাক্সিমাম কত দিতে পারবে? 200 স্যার। এই যে 200। হ্যাঁ, এটা হচ্ছে ফল্ট এখনো হয় নাই, এই অবস্থায় সে 200 ম্যাক্সিমাম সাপ্লাই দিতে পারবে যদি ইনলেটের প্রাইমারি ইনপুট সব ঠিক থাকে, ম্যাক্সিমাম সে এত দিতে পারবে। ওকে ওকে, এইবার আসা যাক, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে 80 ফর কার্ভ এ, 80 ম্যাক্সিমাম, যদি একটা কার্ভ হয় 80 ইনলেটের ভাব, এই যে এটা দিয়ে ম্যাক্সিমাম 200 দিতে পারবো। সেখান থেকে আমরা ডেল 1 যেটা, ডেল 1 এর মানটা বের করে ফেলতে পারি, বুঝছো? ডেল 1 এইটা ইনিশিয়াল। এখন আসা যাক যে এটা রেখে দাও, এটা এখানে দেওয়া আছে। কার্ভ বি এর জন্য কি দেখা যাচ্ছে? বলছে যে কার্ভ বি যে যদি একটা সুইচ অফ হয়ে যায়, তাহলে বাকিটা কত দিতে পারবে? একটা সুইচ দিতে পারবে না, 80 থাকবে। তবে এখন কি ক্যাপাবিলিটি আগে 100 100 200 ছিল, এখন তো 100 কমে গেছে, তাহলে ম্যাক্সিমাম কত হবে? থাকবে 100 হবে স্যার। হ্যাঁ 100। সেখান থেকে আমরা তাহলে সেটার কার্ভ কোনটা হবে? এই 100 কোনটাতে? একটাতে এতে বড়টা যখন ছিল তখন ইন্টারসেক্ট করেছে এখানে, তাই না? তার ছিল ডেল 1 এর মান বের করে রাখছি। আর যখন কার্ভটা ছোট হয়ে গেছে তখন এই 80 তে ইন্টারসেক্ট করেছে এখানে, না? তার অ্যাঙ্গেল কত? ডেল 2 না? জি স্যার। জি স্যার। ডেল 2 বের করো। মিস করতে পারছি, এই যে ডেল 2 আমরা বের করলাম। কাজে এরিয়া A1 একইভাবে বের করো, একইভাবে এরিয়া 2 বের করো, ডেল। সো ফাইনালি আমরা এটুর মানটা এখান থেকে ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো, যদি দুইটা সিঙ্ক্রোনাইজেশন থাকে। মনে আছে সিঙ্ক্রোনাইজেশন শর্ত কি? দুটো এরিয়া সমান হবে না? এই পারবা কিনা বাকি? এরিয়া সমান হবে স্যার। ও, এরিয়া তো সমান হতে হবে, কিংবা A1 is less than A2। বুঝলাম না এটা কি কথা। এটারই তো হওয়া লাগবে, ইকুয়াল অর গ্রেটার হতে হবে। হোয়াটএভার, তোমরা ওই কন্ডিশনে মেইনটেইন করবে। আমি একটু চেক করতে হবে, এটা তো ইকুয়াল হওয়ার কথা, তাই না? নট লেস দেন। এরিয়া 2 তো বড় হওয়া যাবে না, বড় হয়ে গেলেই তো কি হয়ে যাবে? আনস্টেবল হয়ে যাবে না? হ্যাঁ, যত বাড়তে থাকবে। আচ্ছা, মানে এরা ম্যাক্সিমাম যেটা বলতে যাচ্ছে, ওভারশুট হয়ে যদি স্টেবল হয় তাহলে ম্যাক্সিমাম এরিয়াটা বড় হবে, ওটাকেই ধরতেছে আর কি কন্ডিশন। ওরা এটাকে এরকম রেখেছে, একটু হ্যাঁ ঠিক আছে। যেহেতু কিন্তু মেইনলি তো হওয়ার কথা A2 equals to A1, এটাই মেইন কন্ডিশন কিন্তু, ঠিক আছে? আর যদি ওভারশুট হয় তাহলে এরিয়াটা বড় হবে, দ্বিতীয়টা এরিয়া বড় হবে নাকি ছোট হবে ওভারশুট হয়ে গেলে? বড় হবে স্যার এটা। হ্যাঁ বড় হবে, স্টিল 180 পর্যন্ত বড় হবে, তাই না? এখানে আসলে আরো বড় হবে, তাই না? দেখো তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার কথা তাহলে A2 গ্রেটার দ্যান ইকুয়াল A1 হবে। ওকে, সত্যটা কি বোঝা গেছে? কি বলছি? জি স্যার। ইকুয়াল, হ্যাঁ উল্টা উল্টা, হ্যাঁ হ্যাঁ, কারণ 180 পর্যন্ত কিন্তু জেনারেটর, এখানে আসলেও কিন্তু এরিয়াটা বড় হবে। দেখো এই যে আমি এখন বোঝা যাচ্ছে, জি স্যার। দেখো এটা যদি বড় হচ্ছে কিন্তু তাহলে তখনই কিন্তু স্টেবল। আনস্টেবল হবে কখন? 180 নিচে নেমে যাবে। 180 মধ্যে থাকলে তো আমরা স্টেবল ধরতে পারি। তবে এখানে আসার অর্থ হচ্ছে সে বেশি পরিমাণ হান্টিং হবে, কিন্তু যদি এখানে আসতে হয় প্রচুর ভাইব্রেশন হবে। এখানে কোনো পয়েন্টে যদি কাছাকাছি কোনো পয়েন্ট আসতে চায়, অ্যাক্সেলারেশনটা বেড়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তবে মনে হয় যে এত অ্যাডাপ্টিভ বাড়ায় না ইয়াগুলোতে, মানে একটু অ্যাঙ্গেলটা এত বেশি বড় হয় না। তারা মোটামুটি
স্লোলি ইনপুটটাকে মানে সাডেনলি বাড়ায় না, তারপর বাড়িয়ে দেখালো যদি হঠাৎ বেড়ে যায় এটা যদি এত বেশি হয় তারপরে এটা কি স্টেবল হওয়া সম্ভব, তবে কন্ডিশন কি হ্যাঁ A2 গ্রেটার দেন A1 হবে অবভিয়াসলি কোন অ্যাঙ্গেলের মধ্যে 180 ডিগ্রি হ্যাঁ এটা কন্ডিশন, এটা এখানে কোথাও লেখা থাকতে পারে, তাহলে আগের কথাটা আসলে আমি বোঝাতে পারিনি বা আমি নিজেও হয়তো কোনোভাবে বুঝিনি। এখন সিকে সি পয়েন্টে যে কোনো জায়গায় হতে পারে, এই হ্যাঁ 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 এটা হচ্ছে তখন কিন্তু স্টেবল, আমি আবারও বলি স্টেবল, কিন্তু এই স্টেবিলিটি অর্জন করে সে ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই দিতে পারছে না, কথা বুঝতে পারছো? ম্যাক্সিমাম পাওয়ার যদি সাপ্লাই দিতে হয় তাকে এই অ্যাঙ্গেলটা এখানে আশপাশে কোথাও হতে হবে, যে এর আশপাশে, আমরা প্রেফার করি এর কাছাকাছি। তুমি এখানে অপারেট করলে তো আনস্টেবল বলতে পারবে না, মানে চলে আর কি, বলে না যে ভাই কি অবস্থা, চলে মোটামুটি, এর সে মোটামুটি চলার মতো, কিন্তু ভালো না। আমরা অনেক সময় যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এরকম অ্যান্সার পাইছো কিনা মানুষের কাছ থেকে, যে আল্লাহর মতো অনেক ভালো আছে, আমার কোনো অভাব অনটন নেই। আবার অনেকে বলবো কি তার মানে এটা হচ্ছে এই জায়গায়, আর বলছে আসি ভাই চলে, তার মানে এখানে কোথাও, কথা বুঝতে পেরেছো? মানে ওভারশুট অনেক অ্যাডভান্স হয়ে গেছে, বাট স্টিল এটা কি স্টেবিলিটি লিমিটের মধ্যে আছে, কিন্তু আর একটু যদি হয়, আমরা কেন এখানে প্রেফার করি না, কারণ কোনো কারণে যদি আবার কোন একটা লোড আইসোলেট হয়ে যায় সাথে সাথে আনস্টেবল হয়ে যাবে, কারণ একটু বাকি আনস্টেবল হওয়ার জন্য, হ্যাঁ এটা ক্রিটিক্যাল অবস্থায় আছে কিন্তু, তো এই জন্য আমরা মূলত কোথায় রান করা এটাকে সামওয়াট এখানে, ঠিক আছে? হ্যাঁ এটা আসলে কারণ এতে দুইটা সুবিধা, একটু স্টেবল এবং আনস্টেবল হওয়ার সম্ভাবনা অনেক দূরে ওভারশুট করা, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে তুমি মোটামুটি ম্যাক্সিমাম ট্রান্সমিশন সঞ্চালন যে ক্যাপাসিটি এটাকে ম্যাক্সিমাম তুমি কি করতে পারবা, এটাকে কাজে লাগাতে পারবা আর কি, কনস্ট্যান্ট হবে না, থামের লিমিটের ভিতরেই মূলত কাজ করাতে পারবা। আচ্ছা যাই হোক, এখন একটা সাপ্লিমেন্ট ইয়াদে অনেক জায়গায় অন্য বইতে হয়তো বা তুমি দেখতে পারো, সেক্ষেত্রে তুমি কনফিউজ যেন না হয়ে যাও, সেজন্য আমি আরেকটা ইয়া নিয়ে এসেছি, কোথায় এটা দেখলা, এটা পুরো পান্ডব যে পড়া এগুলো কোথায় গেল বলো তো, খুঁজে পাচ্ছি না কেন। শেষ, এই তোমরা উত্তেজিত হওয়ার কিছু নেই, তোমাদের প্রায় শেষের দিকে নিয়ে আসছি। এটা একটু দেখো, অন্য বইয়ের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় ইকুয়ালিটি ক্রাইটেরিয়াকে এভাবে অনেক বইতে ব্যাখ্যা করে থাকতে পারে, সেটা আমি দেখাচ্ছি যে কনফিউজড হই না। এই যে বললাম না মেকানিক্যাল মাইনাস ইলেকট্রিক্যাল সমান কি অ্যাক্সিডেন্ট পাওয়ার না, এখন তোমাদের অনেক প্রশ্ন থাকবে স্যার ইকুয়ালিটি ক্রাইটেরিয়া ইকুয়াল হওয়ার কথা, এই যে এটা কিন্তু একদম অ্যাবসলিউটলি ইকুয়াল দিয়ে দেখিয়েছে, ডেল নট হ্যাঁ ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যেটা আসতে পারে যে এখানে 180 ভিতরে, আর এটা হচ্ছে যে আমরা যে অ্যাঙ্গেলে মূলত এটাকে অপারেট করাই, ঠিক আছে, এটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বলা হয়, এটা ইকুয়াল এরিয়াটা এটা মোটামুটি এই কথাগুলো যেগুলো বলছি, যে যদি বেড়ে যায় এনার্জি গুলা রোটের মধ্যে স্টোর থাকে, হ্যাঁ সে এটাকে অ্যাডজাস্ট করে পুনরায় অ্যাঙ্গেলকে কি করে এই ডিসিলেট করে এনার্জিকে রিলিজ করে, যেটাকে আমরা নেগেটিভ এনার্জি বলি, তাই না? এই কথাগুলো কিন্তু এখানে আছে, দেখো আমি বলেছি দ্য লোড অ্যাঙ্গেল উইল স্টিল কিপ অন ইনক্রিজিং, বাড়তে থাকবে, এবং দ্য ইনক্রিজ ইন দ্য অ্যাঙ্গেল মে অ্যাকচুয়ালি স্টপ এন্ড দ্য রোটর মে স্টার্ট ডিক্লেটিং, আদারওয়াইজ দ্য সিস্টেম উইল লুজ সিনক্রোনিজম। এই কথাগুলো আমরা বলছি না আগে, বলছি কিনা? এই কথাগুলো এখানে আছে, আমি বোল্ড করে দিয়েছি। আর আমরা তো এটা সুইং ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করতে পারি, দেখো এখানে সুইং ইকুয়েশনটা আছে, যেটা আমরা একটু আগেও দেখেছি, সো একই জিনিস এখানেও আছে, তুমি ইন্টিগ্রেশন করলে আচ্ছা এখানে আমরা কি আগের জিনিস কি প্রমাণ করব না, এই যে দেখো কন্ডিশনের জন্য আমাদের ইকুয়াল এরিয়া কন্ডিশন কি এটা জিরো হওয়া লাগবে না, ডেল্টা ফিক্স থাকা লাগবে, কাজে কন্ডিশন বসালাম, বসালে ফাইনালি A1 A2 এই দুটা কন্ডিশন আমরা পেয়ে যাব, তাই না? এই বুঝছি কিনা? So ultimately এই যে দেখো এখানে কনফিউশন, নাও কনসিডার দ্য কেস when the line is reclosed DC such that the area of the installation equal to distillation i.e. A1 the general load আচ্ছা যাই হোক এখানে কথাগুলো নানাভাবে বলা আছে, যে যদি হয় তাহলে এনার্জি রিলিজ করবে, এটা যদি হয় এনার্জি শেষ নিয়ে নিবে সিস্টেম উপকার, এই কথাগুলো এখানে বলা আছে, কাজে ফাইনালি যদি ইকুয়াল হতে হয় মানে আমাদের স্টেবল, তাহলে দুটাই আমরা প্রেফার করি কি অবশ্যই যে অবস্থায় অ্যাঙ্গেল দুটা সরি এরিয়া দুটো কি হবে সমান হবে, এই সময় হ্যাঁ এই সময় যে অ্যাঙ্গেলটা পারফেক্ট যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, মনে থাকবে স্টেবল হবে, আমি আবারও বলতেছি A2 A1 এর চেয়ে সমান বা বড় হলে স্টেবল থাকবে যদি 80 ভিতর থাকে, হ্যাঁ কিন্তু আমাদের
এর কাছাকাছি কোথাও যদি আমাদের সার্কিট ব্রেকার কিন্তু অপারেট করা শুরু করে, হ্যাঁ, এবং যে অবস্থায় কোনো ফল্ট, যার জন্য এরকম অবস্থা হতে পারে যে লোডটাকে হঠাৎ বেড়ে যায় বা লোড হঠাৎ যদি কমে যায়, এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের সার্কিট ব্রেকার কিন্তু অপারেট করা শুরু করে। হ্যাঁ, তো যেই অ্যাঙ্গেলে মূলত সার্কিট ব্রেকার অপারেট করে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, মানে যেখানে ফল্টটা মোটামুটি কি হয়ে যাবে, সেটেল হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে, এটাই। তাহলে আবার আমরা যদি ওই ছবি থেকে বলি, তাহলে এখানে ডেল 1 ছিল, তাই না? আমাদের এটা কি ছিল? ডেল 1, ডেল 1 আগের ছিল, ইয়াতে এটা এটা ছিল ডেল ডেল 2 2, আর এটা ডেল 3 ছিল। ডেল 3, মানে ম্যাক্সিমাম যত পর্যন্ত যায়, তাই না? Yes, এটা ছিল sir. ডেল। কাজেই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কোনটা? চলো ধরি, therefore an angle that to clear the fault in order to satisfy the requirements of the equal area criterion of the stability, this angle called the critical। তার মানে এই যে ডেল 2 যে ভ্যালুর জন্য আমাদের স্টেবিলিটি মেইনটেইন করে সেটাকে কি বলা হয়? ওই ডেল 2 ওই ভ্যালুকেই বলা হয় ডেল সিআর, ক্রিটিক্যাল ক্লিয়ারিং। জি স্যার। বুঝতে সহজ হয়েছে না? আগের বইয়ের সাথে মিলাই দিলাম যাতে বুঝতে পারো। The parallel curve of showing critical clearing angle del area A1 A2 are equal, ঠিক আছে? একই কথাই মানে লিখছি স্যার। হ্যাঁ, একই কথা ঘুরে ফিরে, যে যেভাবে পারো সেভাবে ব্যাখ্যা দিলেই হবে, এটা বুঝলেই হবে আর কি। আচ্ছা, এটা বলতে পারছি স্যার, ওখানে তো আমরা ডি, আপনি যেভাবে বললেন, এই যে কোথায় চলে গেল, এদিকে না, নিচে নামে তাহলে স্যার, ওখানে তো আমরা ডি2 কে ডিসিআর লিখে দিতে পারতাম। হ্যাঁ, ওইটাই কিন্তু ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে যে এরিয়াটা সমান হবে এবং ফলটা রিমুভ হয়ে যাবে, এটা আর কি। ও তাহলে চলো আমরা এটা মুছে ফেলি, আমাদের প্রায় শেষের দিকে। সেখান থেকে ওই আমরা যে জিনিসটা বের করতে চাচ্ছি, অ্যাঙ্গেলটাকে মানটা যদি বের করতে চাই, আমরা যদি বলি এই ক্রিটিক্যাল বা ডি2 সমানই তো এখানে ডি1 সমান তো ডি ক্রিটিক্যাল বসাইছি, তাই না? তো ওই সূত্রে এটা বসাবো কি, এই যে দেখো ডেল নট সমান ডেল 1 বসাইতাম না, বা ডেল 1 ডেল 2 বসাইতাম না, এই মনে আছে কি? এখন ডেল 2 না বসে কি বসাবো? এটাকে 1 বসালে 2 হওয়ার কথা, তাই না? এটাকে ক্রিটিক্যাল বসাবো। হ্যাঁ, প্রথম বুঝাই যখন তখন কিন্তু এটা ছিল ডেল 1, আর দ্বিতীয় যখন বুঝাই এটা ছিল ডেল 2। ডেল নটকে যখন 1 ধরলে এটাই কিন্তু ডেল ক্রিটিক্যাল, আমি বারবার বলে দিচ্ছি, কনফিউজড হয়ে না, ঠিক আছে? এটা আর হবে, হ্যাঁ, ওকে। মানে অনেক সময় প্রশ্ন থাকে যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না স্যার? রেকর্ড হয়নি, কোথায় যে রেকর্ড হয় না, ঠিক আছে। মানে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া এখন আমি কোত্থেকে শুরু করি বলো? এই আমার ইয়া কোথায় তোমার আছে? একদম শুরু থেকে একদম। আচ্ছা আচ্ছা, তুমি আজকে দিও তো ভাই, অনেক আজাইরা কথা বলছি, ওগুলো সব দিও, কি করার আর কিছু করার, তুমি আজকে তুমি শেয়ার করবে, ওকে? আচ্ছা, তারপর আমি দিলাম সেখান থেকে। এটা এই প্রশ্নের মূল উদ্দেশ্য হচ্ছে আগের আলোচনায়, হ্যাঁ, অনেক সময় প্রশ্ন থাকে যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা বের করো, কাজে দুইটা সমান। আমরা জানি যে দুটোকে যদি ইকুয়েট করি, ফাইনালি দুটো ইকুয়েশন থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো আর কি, ঠিক আছে? এই সব কিছু আছে। অনেক সময় না, এই স্টিভেনসনের এটার উপর বেস করে একটা অঙ্ক আছে, এর জন্যই আবারও আমি ভিন্নভাবেই এই ইকুয়েশনটা ডেভেলপ করাইছি আর কি, ঠিক আছে? প্রথম ওইটা পড়বা, পরে এটা একই প্রসিডিউরে ডাইরেক্ট করে ফেলবা, এটা অর্ধেক গেলেই পরে জাস্ট ওখান থেকে আলাদা করে সিআর বসাই দিলেই হয়। হ্যাঁ, পরে ইকুয়াল করবা না আর কি, শুধু এটা সেপারেটলি আলাদা ইনভার্স দিয়ে বের করে ফেলবা। আচ্ছা, ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম কোনটা? এই অ্যাঙ্গেলে যে সময়, হ্যাঁ, ফলটা ক্লিয়ার হয়, করসপন্ডিং অ্যাঙ্গেলকে বলা হয় ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, আর ফল্ট রিমুভিং এর জন্য যে টাইপের সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। এই ওই দেখো আবার সেম প্রসিডিউর আগাচ্ছে, দেখছো? দেখতে পাইছো কিনা? জি স্যার। জি স্যার। করে ওই যে সুইং ইকুয়েশন থেকে টি এর সাপেক্ষে করছে আর কি স্যার, 0 থেকে 2 পর্যন্ত। হ্যাঁ, টি পর্যন্ত। তো টিটাকে রেখে দিবা জাস্ট, ওকে? টিটাকে রেখে দিলেই আমরা মূলত যেটা থাকে সেটা মানটা বসাই দেব, এই যা। আচ্ছা, এখানে এই সূত্রের উপর, মানে TCR = 4H, হ্যাঁ, এই সূত্রের উপর এবং এই সূত্রের উপর একটা অঙ্ক আছে, এটা কোথায় লিখে রাখো, এটা আমি দেখাবো না, এটা জাস্ট ভ্যালুগুলো বসানো। হ্যাঁ, ওই অঙ্কটা আমি সরাসরি তোমাকে করাতে গেলে বলবো স্যার সূত্র কোথায় পাইছেন, এই জন্য সূত্রটা আমি প্রুফ করে দেখালাম। অনেক সময় সূত্র প্রুফও আসে, সাথে অঙ্কটাও দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এই এক্সাম্পল কত?
এই যে তোমার 14.7 আমাদের গুরুজি স্টিভেনসন 3 লাইন মাথায়, হ্যাঁ, 1 লাইন থেকে ওনার অঙ্ক কিন্তু, হ্যাঁ, নিখের 398 4th এডিশন শেষ। তোমাদের আমাদের যে কনসার্ন সেটা শেষ। এখন ছোট্ট যে স্লট, এটা আসলে অত্যন্ত টিনি একটা স্লট, এত ছোট স্লট হয় না, যে স্লটের জন্য আসলে এই কত 10 মিনিট যথেষ্ট। এর জন্য এই স্লটে অন্যান্য অঙ্কগুলো মূলত আমরা দিয়ে দেব। এবার মাল্টি মেশিন স্টেবিলিটি। এখন আমরা যত স্টেবিলিটি অ্যানালাইজ করছি হয় সিঙ্গেল কিংবা দুইটা সর্বোচ্চ, তাই না? আমরা ইকুয়াল এরিয়া দিয়া, তারপরে পাওয়ার অ্যাঙ্গেল স্টেডি স্টেট অ্যানালাইসিসের ক্ষেত্রে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ দিয়ে কিংবা সুইং কোএফিশিয়েন্ট অ্যানালাইসিস করেছি ট্রানজিয়েন্টের জন্য। এখন যদি মেশিন একাধিক হয়, কারণ আমাদের পাওয়ার সিস্টেম তো একটা বিশাল হিউজ কমপ্লেক্স সিস্টেম, কিন্তু একটা অল্টারনেটর না। আবার আমরা কখনো ইঞ্জিনিয়ার একটা অল্টারনেটর কামনা করি না, আমরা চাই যে মাল্টিপল অল্টারনেটর থাকবে প্যারালাল অপারেশনে, যাতে একটা নষ্ট হয়ে গেলেও কি হয় আর একটা বাকিগুলোর জন্য অপারেট থাকে। এই জন্য আসলে অনেকগুলো যদি আমাদের অপারেশনে থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা মূলত এই অ্যানালাইজ করবো, সেটা হচ্ছে মূলত মাল্টিমেশিন স্টেবিলিটির মধ্যেই পড়ে। মেকানিক্যাল, আচ্ছা এখানে কিছু কথা বলছে যে the following additional assumption are commonly made. The mechanical power input to the each machine remains constant during the মানে বলা হচ্ছে যে মাল্টিমেশিন স্টেবিলিটি করার জন্য এই কনস্ট্যান্ট গুলো আমাদের অবশ্যই মাথা রাখতে হবে। যে মেকানিক্যাল, যেহেতু অনেকগুলো মেশিন, তাহলে আমরা যখন অ্যানালাইজ করবো তখন প্রত্যেকটা অল্টারনেটর আমরা কি প্রাইমারি ইনপুটটাকে চেঞ্জ করবো না, মানে মেকানিক্যাল পাওয়ার চেঞ্জ হবে না, ঠিক আছে? ডিউরিং দ্য এন্টায়ার পিরিয়ড অফ দ্য সুইং কার্ভ computation, সুইং কার্ভ অ্যানালাইসিস সময় ড্যাম্পিং পাওয়ার ইজ নেগলিজিবল, যেটাকে আমরা ইজ মেশিন মে বি রিপ্রেজেন্টেড বাই কনস্ট্যান্ট ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স ইন সিরিজ উইথ দ্য কনস্ট্যান্ট ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ। কাজে সবগুলো আমরা কনস্ট্যান্ট ধরবো। দ্য মেকানিক্যাল রোটর অ্যাঙ্গেল of each machine coincide with del the electrical phase angle of the transient internal voltage. তার মানে আমাদের চারটা শর্তে প্রত্যেকটাই যেন ভায়োলেট না করে। all loads may be considered as a shunt impedance to ground which values determined by the condition prevailing immediately prior to the, তার মানে আসলে আমাদের স্টেবিলিটিকে প্রভাবিত করতে পারে এই জন্য সবকিছু আমরা কনস্ট্যান্ট ধরে নেব, হ্যাঁ, যেহেতু আমরা কোন একটা সার্টেন পয়েন্টে আমরা অ্যানালাইজ করতে যাবে। আচ্ছা প্রিলিমিনারি স্টেপস, আচ্ছা এগুলা গেল। তাহলে আসলে আমরা মাল্টিমেশিন কিভাবে আমরা অ্যানালাইজ করি, যেটা আশপাশ থেকে বলা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন অফ দ্য সুইং ইকুয়েশন, যেটাকে বলা হয় পয়েন্ট বাই পয়েন্ট সলিউশন। ইট ক্যান বি অ্যাপ্লাইড টু এভরি মেশিন অফ এ মাল্টিমেশিন সিস্টেম। এবং এই প্রসিডিউরটা ধরো 10টা মেশিন আসে, 10টা সিনক্রোনাস অল্টারনেট জেনারেটর বা অল্টারনেটর উপরেই আমরা পয়েন্ট টু পয়েন্ট সলিউশন প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে করতে হবে। হ্যাঁ, এখানে আবার কিছু অ্যাজাম্পশন, ওই একই ধরনের অ্যাজাম্পশন, দ্য অ্যাক্সিলারেটিং পাওয়ার PA and angular acceleration alpha are constant from the middle of the proceeding interval of the middle of the present interval consider. তার মানে এই যে পয়েন্ট থেকে পয়েন্ট যে সলিউশনটা তোমাকে একটু করে বলি, যে প্রতিটা পয়েন্টের জন্য, এবং বলা হচ্ছে যে অ্যাঙ্গেল ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে কত করে ধরে নিতে হবে, middle of the interval consider present middle, both of these values are calculated at the beginning of the interval. তার মানে এটাকে ক্যালকুলেট করার জন্য যে শর্তগুলো হচ্ছে এই আর কি, the angular values to omega compared at the middle of the interval। কাজে এই দুইটা ইন্টারভালের মাঝে এই যে চেঞ্জের এর মধ্যে আমার ওমেগাটাকে মেজার করে নিতে হবে। যাই হোক, এটা হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট সলিউশনের একটা ওয়ে। এই যে দুইটা স্পিড, তার ডিফারেন্স মূলত হচ্ছে অ্যাক্সিলারেশন নির্দেশ করে, এবং প্রতিটার জন্য বের করে আমরা আগেরটার সাথে পরেরটা বের করে আমাদের যে ইনক্রিমেন্টাল ডেল্টা এর জন্য যে চেঞ্জ সেটা আমরা বের করব। কাজে এটা মূলত আসলে পরীক্ষায় দেওয়া হয় না, কারণ এটা অনেক টাইম কনজিউমিং। এই জন্য যেটা করা হয় ডেলের ক্ষেত্রেও তাই, দেখো যে রেট অফ চেঞ্জ অফ ডেল আগের এবং পরের ভ্যালুর যে চেঞ্জটা সেটা এভাবে প্রত্যেকটার জন্য বের করা হয়। করে মূলত এটা আমরা ওই যে মনে আছে পোলার ফর্মে কি করেছিলাম, নিউটন রাপসন মেথড যেভাবে ইয়ার মাধ্যমে করা হয় কোন একটা ইকুয়েশন কিংবা প্রোগ্রামের মাধ্যমে, এটা আসলে প্রোগ্রামের মধ্যেই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? মানে অনেকগুলো অল্টারনেটিভ তো আমাদের হাতে করা সম্ভব না, সো সেটা বোঝার জন্য মূলত একটু আইডিয়া দেওয়া। কাজে আমরা এটা হাতে করবো না এবং পরীক্ষার মধ্যে আমরা এত কিছু দেই না। এই কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমরা বুঝে নাও। ওটা হচ্ছে অনেকটা এরকম ট্রান্সমিশন লাইনের ওই যখন ক্যাপাসিট্যান্স আমরা ডিস্ট্রিবিউটর করে করি, হাই প্রবাবিলিটি ফাংশন চলে আসে অনেক বড়, তাই না? এটাও আমরা আসলে পরীক্ষা দেওয়াটা আমাদের জন্য টাইম উপযুক্ত না, তবে আমরা এটা ম্যাথমেটিক্যাল বা প্রোগ্রামের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। এবার আসা যাক যে ফ্যাক্টর ইফেক্টিভ ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, যে কোন কোন ফ্যাক্টর যে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি মানে বড় ধরনের যে প্রবলেম, এটাকে কি কি ইফেক্ট করতে পারে। হ্যাঁ, আমি যদি বলি যে এই ফ্যাক্টরগুলো অনেক সময় পরীক্ষা আসে, যে ইনিশিয়াল অপারেটিং কন্ডিশন, অবশ্যই অপারেটিং কন্ডিশনের উপর নির্ভর করে যে কি অবস্থায় আছে, যে ইনপুটের কোনো ফল্ট অলরেডি আছে কিনা, হ্যাঁ, পাওয়ার ইনপুট যে মেকানিক্যাল পাওয়ার কত, হ্যাঁ,
ইত্যাদি যে ইস্যু পড়ে। তারপরে ফল্ট ক্লিয়ারেন্স টাইম কতটুকু, আমরা অবশ্যই আশা করবো যে সার্কিট ব্রেকার গুলো দ্রুত যেন ফল্ট ক্লিয়ার করে, এর জন্য অবশ্যই ফাস্ট হতে হবে। এটার উপরে কিন্তু স্টেবিলিটি নির্দেশ, কারণ যদি অনেক লম্বা সময় ধরে লেগে যায় আসলে আনস্টেবল হয়ে যেতে পারে, তাই না? এবং কি ধরনের ফল্ট, এটা কি সিমেট্রিক্যাল ফল্ট নাকি আনসিমেট্রিক্যাল ফল্ট, এটাও নির্ভর করে, কারণ সিমেট্রিক্যাল ফল্ট অত্যন্ত সিভিয়ার হয়। ওকে, এবং লোকেশনটা কোথায়, অনেক দূরে নাকি কাছে, কাছে হলে তো খুব, হ্যাঁ, জোনের বাইরে হতে পারে, ভিতরে হতে পারে, নাকি অল্টারনেটর নিজে, এটাও একটা ব্যাপার। দ্য পোস্ট ফল্ট, ফল্ট হওয়ার পরে কন্ডিশন কি, লাইন দুইটাই কি আছে নাকি একটা আছে অপারেশন, সেটাও দেখতে হবে, তাই না? আবার সিস্টেমের ইনার্শিয়া কত, এটা কি বাল্ক সিস্টেম কিনা, আমরা দেখেছি যদি ইনার্শিয়া হয়, বড় সিস্টেম হয়, তাহলে ছোটখাটো যে প্রবলেম গুলো হয় সেটা কি মিনিমাইজ করে দিতে পারে রোটরের ওয়েটের কারণে, তাই না? এটা একটা ব্যাপার। এবার আসো, তাহলে এই কন্ডিশন গুলো আমাদের ট্রানজিয়েন্ট স্টেবিলিটি কি করে, প্রভাবিত করে থাকে। আমার 4 মিনিট আছে। মেথড অফ ইমপ্রুভ, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি ইজিলি, তুমি যদি ওই ইকুয়েশনটা লিখে নাও, ম্যাক্সিমাম যে ইকুয়েশনটা সাইন ডেল্টা, তাহলে দেখো তো কোন কোন জিনিসটাকে এটাকে ইমপ্রুভ করতে পারি, তুমি নিজে বলো। ই যদি বাড়ায়, দেখো তো উপরে ই কিছু করে ইমপ্রুভ করতে পারি কিভাবে, ই বাড়ালে, তাই না? আবার ভি বাড়ালে, আবার কি কমালে, এক্সটা যে লাইনের রিঅ্যাক্টর, হ্যাঁ এই তো পেয়ে গেছে। এখান থেকে তুমি দেখে দেখে এখন বলে দিতে পারবা। চলো কি বলতে পারে আমরা দেখে নিই। এই যে যেমন এই যে ডাবল সার্কিট লাইন, এখন ডাবল সার্কিট লাইন আমরা জানি কি প্যারালাল লাইনের রিঅ্যাক্ট্যান্স কম হয় না, হয় কি না? তাহলে পাওয়ার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এবং দুইটা লাইন থাকলে আমরা জানি একটা লাইন যত পাওয়ার দেওয়া যায় দুইটা লাইন আরো বেশি দেওয়া যায়। তো এখান থেকে আমরা এই কোয়েশ্চেন থেকে এটাও বলতে পারি, ইউজ অফ বান্ডেল কন্ডাক্টর। বান্ডেল কন্ডাক্টর মনে পড়েছে পাওয়ার সিস্টেম 1 এ, বান্ডেল কন্ডাক্টর কি থাকে, স্ট্রেন্ডেড, যার কারণে টোটাল রিঅ্যাক্ট্যান্স কম থাকে না, কম হয় কিনা বান্ডেল কন্ডাক্টরের, হ্যাঁ, যার কারণে তাহলে আবারও এখানেও বেশি পাওয়ারটা বেশি ট্রান্সমিট করা যাবে। কাজে এই একই কনসেপ্ট কিন্তু আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম। এরপর আরো বলো, কি বলতে পারবা? হাই স্পিড এক্সাইটেশন সিস্টেম, এক্সাইটেশন যদি বেশি হয়, তাই না? এক্সাইটেশন বেশি হলে কি ই বেড়ে যায় না, এই জেনারেটর ভোল্টেজ, হ্যাঁ এটা বেড়ে যায়, এটাও বুঝলাম। তারপরে ফাস্ট সুইচিং, আর ফাস্ট সুইচিং এর সাথে কি রিলেটেড, ফল্ট রিমুভাল রিলেটেড, তাই না? খুব দ্রুত যদি ফল্ট স্টেবিলিটি রিগেইন হয়। এবার সে টারবাইন ফাস্ট ভালভিং বা বাইপাস ভালভিং, এবং আমরা আরো দেখেছি যদি টারবাইনটাকে খুব দ্রুত আমরা ক্লোজ করতে পারি, ওপেন ক্লোজ করতে পারি, ওপেন যদি করে দ্রুত আমরা বেশি ইনপুটে ইনলেট দিতে পারবো এবং বেশি পরিমাণ রিয়েল পাওয়ার জেনারেট করতে পারবো, এটা একটা। আর ফাইনালি হচ্ছে সবচেয়ে বাজে একটা টেকনিক কি, লোডশেডিং, তাই না? এখন আমি পাওয়ার যে ইনলেটের ভালভ বাড়াই দিলে ফ্লো কত ম্যাক্সিমাম হয়েছে, শীতের দিনে আর পানি বাড়ানো যাচ্ছে না, গ্যাস বেশি সাপ্লাই দিতে পারছি না স্টিম টারবাইনের ক্ষেত্রে, তাহলে কি করতে হবে, লোড কমাই দাও, বুঝো নাই? যে খায় খাওয়ানোটা পাবে, তখন আমরা লোডশেডিং করি, এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে অল্টারনেট ওয়ে আর কি, লোড কার্টেল আর লোড শিফটিং। কি কি টেকনিক আছে দেখো, ওই যে ভোল্টেজ বাড়ানোর জন্য আমরা অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, ওই যে ইভি বাই এক্স না, তা ভি কিভাবে বাড়ানো যায়, এভিআর এর মাধ্যমে, তাই না? তারপরে এক্সাইটেশন সিস্টেমের মাধ্যমে, এই কথাগুলো কিন্তু আগে বলা হয়েছে। তারপর ট্রান্সফার রিঅ্যাক্ট্যান্স এর মাধ্যমে, একাধিক লাইন ব্যবহারের মাধ্যমে ইত্যাদি। সব কথা কিন্তু এখানে আবার রিপিটেড হতে পারে, রিপিটেড হলে তোমরা বুঝে নিও, ঠিক আছে? কাজে এই চ্যাপ্টারটা যে ছোট, এখান থেকে স্ট্যাবিলিটির কিছু প্রশ্ন হবে, আর অঙ্কের ক্ষেত্রে আইদার থেকে এই বলো পাওয়ারফুল থেকে আসতে পারে, মনে থাকবে। আর সব যত প্রতিটা চ্যাপ্টার কসমেটিক একটা একটা অঙ্ক থাকবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার কতটুকু, যা বলিয়েছে তাই থাকবে। অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ভ্যালু চেঞ্জ করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? কারণ মোরলেস ধরা যায় যে তোমাকে আলাদা আলাদা করে তোমার রোল নাম্বার সাথে দেওয়া হবে, এর জন্য প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? আর আশা করি যা পড়ছে তা পড়লেই হবে, এর মধ্যে থেকে আসার কথা, অলরেডি অঙ্কগুলো তো চেঞ্জ হচ্ছে, তাই না? আর কি বলবো, তোমরা বিগত বছর কিছু প্রশ্ন দেখলে আমার কোশ্চেনের স্টাইল ধরতে পারবা, বা মিড টার্মটা একটু খেয়াল করলে হবে। তোমাদের তরফ থেকে পরে একটা কথা ছিল, এই তোমার রেকর্ড অফ করে দাও। স্যার একটা শর্ট সাজেশন দিলে ভালো হয় না অঙ্কের?